আসসালামু আলাইকুম সবাইকে। জিরো টু ঢাবিয়ান প্রোগ্রামের কেমিস্ট্রি লেকচার 6 এবং লেকচার 21 সামগ্রিকভাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া। সো আজকে আমরা দুইটা চ্যাপ্টার একই সাথে শেষ করব, একটা হচ্ছে পরিমাণগত রসায়ন আর একটা আমাদের তড়িৎ রসায়ন। সো দুইটা চ্যাপ্টারের উপর ইনশাআল্লাহ আমাদের যদি আমরা এই ক্লাসটা করি এবং এক্সপ্লেনেশনগুলো দেখি, তাহলে বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। এবং মোর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই দুইটা চ্যাপ্টারে কিন্তু প্রচুর ম্যাথ আছে, এবং আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে তো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। সো ক্যালকুলেটর বাদে কিভাবে সলভ করবা সেই জিনিসটাই আমরা আজকের চ্যাপ্টার দুইটাতে ভালোভাবে এক্সপ্লোর করব, ঠিক আছে? সো তোমরা ভালোভাবে খাতা কলম নিয়ে বসো, ক্যালকুলেটরটাকে সরাই রাখো, সরাই রেখে কিভাবে ক্যালকুলেশন করা যায়, আসলে কি করা যায় কিনা সেই জিনিসটা আজকে আমরা দেখে নিব। চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। সো প্রথমে আমাদের সামারি চার্ট থাকবে, যেখান থেকে আমরা বুঝতে পারবো আমার একাডেমিক এবং অ্যাডমিশন দুইটার মধ্যে কিরকম করে আমার হচ্ছে মিলবন্ধন করে পড়া লাগবে, যেহেতু এটা একটা আমাদের হচ্ছে আগে থেকেই প্রিপারেশনের ক্লাস। সো চলো আমরা তাহলে এখানে দেখি যে আমাদের পরিমাণগত রসায়নে কি কি টপিক আমাদের এখানে আছে। আমাদের দেখো ফার্স্টে যে টপিকটা আছে সেটা হচ্ছে রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা বলতে এখানে তোমার অনেক ধরনের জিনিসপাতি থাকবে। মূলত এই টপিকটার আরেকটা নাম দেওয়া যায়, সে নামটা হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে? এটাকে আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে মোল সংখ্যা রিলেটেড সমস্যা বলি। সো মোল সংখ্যার অনেকগুলো সূত্র আছে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, তারপরে আছে সমীকরণ বিষয়ক গণনা। এই চ্যাপ্টারে বেশ কিছু সমীকরণ আছে। সে টু সে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, 2KClO3 কে ভাঙলে 2KCl + 3O2 পাওয়া যায়। সো এই ধরনের যে রিয়াকশনগুলো আছে, রিয়াকশনগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের অম্লক্ষার প্রশমনের রিয়াকশন আছে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। সমীকরণ ভিত্তিক সমস্যা বলি, এটা আমাদের 2 স্টার করে মোটামুটি ইম্পর্টেন্ট। ঘনমাত্রা রিলেটেড যে পার্টটা, এখান থেকে তোমার কোশ্চিন আসবে না, অ্যাডমিশন হয়ে যাবে বা বোর্ড পরীক্ষা হয়ে যাবে, এটা তুমি কল্পনা করলে ভুলে আসো। সেটা আসলে তোমার মাস্ট পড়া লাগবে। অ্যাসিড ক্ষার ট্রাইটেশন পার্টটাও অনেক ইম্পর্টেন্ট। অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের দেখবা নির্দেশক, পিএইচ, এই জিনিসগুলো মেডিকেলের ক্ষেত্রে আমাদের বেশি যেমন আসে, এটা কিন্তু শুধু মেডিকেলে না, ভার্সিটিতেও আসে এবং ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতেও আসে, যে নির্দেশক, পিএইচ, তারপরে হচ্ছে কালার কি কি চেঞ্জ করে, ঠিক আছে? এই জিনিসটা এখান থেকে লাগবে। এবং অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের বেশ ম্যাথ আছে, যে কত আয়তন, কত দ্রবণের ঘনমাত্রা নেওয়া লাগবে, ঠিক আছে? দ্রবণের প্রকৃতিটা কি, পিএইচ নির্ণয়, পিওএইচ নির্ণয়। সো এই জিনিসগুলো কাজে লাগবে। সো পিএইচ, পিওএইচটা আমরা হয়তো এখানে দেখবো না। রিজনটা হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তন শিখে আসছি, ওখানে পিএইচ, পিওএইচ নির্ণয়ের হাতে খড়ি এবং হ্যান্ড ক্যালকুলেশন আমরা পার্টটা কাভার করে আসছি। সো তোমরা ওই জায়গা থেকে অবশ্যই পিএইচ, পিওএইচটা দেখবা। আর হচ্ছে এখানে হয়তো বলা ছিল যে এখানেও দেখানো হতে পারে, কিন্তু আমাদের যেহেতু দুইটা চ্যাপ্টার একসাথে করবো এবং ওখানে এসে দেখাই আসছি, তাই এখানে আমরা আর মনে করতেছি না, আমাদের ভালোভাবে দেখছি ওখানে, এখানে আর লাগতেছে না। ওকে, তারপরে আসো জারণ বিজারণ, সমীকরণ সমতাকরণ। এটা নিয়ে অনেক ঝামেলা হয়, তবে মজার ব্যাপার হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে তুমি যদি বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কয়েকটা জিনিস মনে রাখো, জিনিসটা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? যেমন জারক বিজারকের তুল্য সংখ্যা মনে রাখলে তোমাকে ওই জারণ বিজারণের যে বড় বড় ইকুয়েশন, ওগুলো অ্যাভয়েড করেও কিন্তু অ্যান্সার করে ফেলা যায়। এটা হচ্ছে বড় বড় ইকুয়েশনও যদি দেয়, তখন যদি জাস্ট তুমি তুল্য সংখ্যাটাই মনে রাখো, ইজি হয়ে যায়। সো এই টপিকটা দুই জায়গায় ট্রিপল স্টার অনেক ইম্পর্টেন্ট। অ্যাসিড ক্ষার ট্রাইটেশনটা একাডেমিকে আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট, তবে অ্যাডমিশনে আমরা এটাকে ট্রিপল স্টারই দিব, কারণ এখান থেকেও আসে। আচ্ছা, লাস্টে আমাদের আছে আয়োডোমিতি আর ডিমিতি, যেটা তোমার শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না, তারপরে আমরা দেখাই দিই কারণ এটা সমতাকরণের মধ্যে পড়ে যায়। সো এই জন্য এটাকে খুবই লেস ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, বাট স্টিল ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো মোটামুটি আমাদের এই ছিল পরিমাণগত রসায়নের একটা ওভারঅল চার্ট। আমরা এখন তাহলে টপিক ওয়াইজ আমাদের পড়ালেখা এবং কোশ্চেন সলভিংটা স্টার্ট করব। সো চলো আমরা তাহলে শুরু করতেছি আমাদের পার্টটা। যেভাবে আমাদের স্টার্টটা করা উচিত, আমরা একটা কোশ্চিন এখানে রাখছি, কোশ্চিন এখানে অনেক কিছুই আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রথমে কিছু সূত্র দেখাই দিই আগে। সেটা হচ্ছে ধরো মোল সংখ্যার একটা বড় সড়ো সূত্র আমার কাজে লাগবে, সেটা একটু মাথায় রাখবা, যে n সমান আমরা জানি হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর, W/m। n সমান x/na, মানে অনুপরমাণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10^23। n সমান আমরা জানি s × v। ওই যে বললাম নতুন সিয়াম ভাইয়া, এই যে নতুন, এই যে সিয়াম, এই যে ভাইয়া, n সমান s × v, সুন্দর একটা সূত্র। তারপর n সমান আমরা জানি VL/22.4 লিটার, এটা হচ্ছে আমাদের STP কন্ডিশনে। n সমান আমরা জানি VL/24.8,
এটা হচ্ছে এসএটিপি কন্ডিশনে আমাদের আরো কিছু সূত্র আমরা জানি যে পিভি সমান এনআরটি, তাই না? তাহলে এন সমান কি পিভি বাই আরটি, তাহলে এটা একটা সূত্র জানি। তারপর আমরা তড়িৎ রসায়নে যখন ঢুকবো তখন জানবো কিউ সমান এনইএফ, কিউ সমান এনইএফ, তাহলে এন সমান কি, কিউ সমান যদি এনইএফ হয় তাহলে এন সমান হচ্ছে কিউ বাই ইএফ। আবার কিউ সমান আমরা কি জানি, কিউ মানে হচ্ছে আইটি ডিভাইডেড বাই ইএফ। সো এখানে মোটামুটি এই বড় সড়ো একটা মোল সংখ্যার সূত্র আমি তোমাকে দিয়ে দিলাম। এখন আসো আমাদের কোশ্চিনটা কি করছে, কোশ্চিনটা করছে সালফিউরিক অ্যাসিডের 2 মোলার বৈশিষ্ট্যের 5 লিটার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। দেখো 2 মোলার মানে এটার ঘনমাত্রা দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড বলে এই জায়গায় মোল বলা আছে অপশনে, তার মানে তোমাকে এন বের করতে হবে। সো আমি কেবলই তোমাকে শিখে আসছি নতুন সিয়াম ভাইয়া এন সমান এস ইন্টু ভি। তাহলে আমরা দেখি এন সমান নতুন সিয়াম ভাইয়া, তাহলে নতুন সিয়াম ভাইয়া, ভি হচ্ছে লিটারে নেওয়া লাগবে। তো সিয়াম ভাইয়ার ঘনমাত্রা কত 2 আর ভি হচ্ছে কত 5, তাহলে আলটিমেটলি এটা আসবে কত এন সমান 10 মোল। ঠিক আছে, সো আমরা আশা করি আমাদের প্রথম যে কোশ্চেনের অ্যান্সারটা আমরা ধরতে পারছি। ইজি একটা কোশ্চেন ছিল, এত ইজি একটা কোশ্চেন দিছে, সমস্যা নাই, আস্তে আস্তে আমরা টাফের দিকে কিন্তু যাব। বি কেয়ারফুল, তোমরা নিজেরা একটু ট্রাই করবা। ওকে, আচ্ছা তারপরে আসো নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে। সো একটা কথা মনে রাখবা, এই ধরনের কোশ্চিনে দেখবা সবগুলোর ভর মোটামুটি সেম থাকে আর এইগুলো ভিন্ন ভিন্ন যৌগ আছে। সো এটার ক্ষেত্রে একটা কন্ডিশন তুমি মনে রাখবা, যার মোল সংখ্যা বেশি, যার মোল সংখ্যা বেশি, অনুপরমাণুর সংখ্যা তো 1 মোলে অ্যাভোগাড্রো নাম্বার থাকে, তাহলে ওই মোল সংখ্যার সাথে অ্যাভোগাড্রো নাম্বার যোগ করলে বড় নাম্বার পাবা। মোল সংখ্যা যার বেশি তার অনুপরমাণুর সংখ্যা বেশি, তাহলে কোনটায় বেশি সংখ্যক পরমাণু আছে এখানে আমাদের একটা কন্ডিশন মনে রাখা লাগবে, যার মোল সংখ্যা বা মোল বেশি। আচ্ছা, সো মোল সংখ্যা বেশির সাথে সম্পর্ককে আমরা একটা সূত্র জানি যে n ইকুয়ালস টু প্রদত্ত ভর বাই আণবিক ভর। আমি জানি আমার উপরের জিনিসটা ফিক্সড হয়ে গেছে, প্রদত্ত ভরটা কি 1, প্রদত্ত ভরটা কি বলা আছে প্রত্যেকটার 1 গ্রাম। এখন আণবিক ভরটার উপর ডিপেন্ড করতেছে। দেখো তো আণবিক ভরের সাথে আমাদের মোল সংখ্যার সম্পর্ক কি, n ইজ প্রপোর্শনাল টু 1/n, অর্থাৎ যার আণবিক ভর কম তার মোল সংখ্যা বেশি, যার মোল সংখ্যা বেশি তার পরমাণুর সংখ্যা বেশি। তার কি ভাইয়া, তার হচ্ছে সর্বোচ্চ সংখ্যক পরমাণুর সংখ্যা, তার মানে তার পরমাণু সংখ্যা বেশি। দুইটা জায়গায় ঝামেলা পড়বা, আমি একটু দেখাই দিচ্ছি। তার পরমাণু সংখ্যা বেশি, তো এই হচ্ছে তোমার অবস্থা থাকবে, তার পরমাণু সংখ্যা বেশি। এখন তাহলে একটা কাজ করি, চলো আমরা এই জায়গায় এইটা করি, যার হচ্ছে আণবিক ভর কম তার মোল সংখ্যা বেশি, তার পরমাণু সংখ্যা বেশি, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এখন এখানে আছে হচ্ছে প্রোপেন। প্রোপেন মানে কি, আমাদের হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। সো 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সাধারণ সংকেত কি, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, তার মানে 3 কার্বন মানে C3, হাইড্রোজেন ডাবল হচ্ছে 2 বেশি, C3H8। C3H8 এর ভর কত ভাইয়া, মোটামুটি ভর দেখা যাচ্ছে এটা 1 বাই কার্বনের হচ্ছে 3 বারং 36 আর 44, তার মানে এখানে মোল সংখ্যা আসবে প্রোপেনেরটা 1/44। ঠিক আছে, পানিরটা কত, নাইট্রোজেনেরটা কত আসবে, নাইট্রোজেনেরটা আসবে হচ্ছে 1/28 W/m। ঠিক আছে, এটা আসবে 1/18 আর এটা আসবে হচ্ছে 1 সিলভারের হচ্ছে 108 বা 107 সামথিং, সো 108 ধরে নিলাম। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি এই অবস্থা। সবচেয়ে কম দেখা যাচ্ছে কার, পানির। সবচেয়ে কম দেখা যাচ্ছে কার ভাইয়া, পানির। সবচেয়ে কম দেখা যাচ্ছে কার, পানির। এখন পানি দেখতে কেমন হয় ভাইয়া, H2O। নাইট্রোজেন দেখতে কেমন হয়, N2। প্রোপেন দেখতে এইরকম হয়, আর আমার সিলভার দেখতে তো জাস্ট এরকম হয়। সো খেয়াল করো, আমাকে কিন্তু কোশ্চিনটা সর্বোচ্চ সংখ্যক পরমাণু বলছে, অণু না। কি বলছে, সর্বোচ্চ সংখ্যক পরমাণু, অণু না। কিন্তু সর্বোচ্চ সংখ্যক পরমাণু মানে তুমি এই ভ্যালু যেটা পাবা এটা মোল সংখ্যা, মোল সংখ্যাকে তুমি অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা গুণ করলে অণুর সংখ্যা পাবা। এবং পরমাণু মানে কি, এখানে মোট 8 আর 3 11 দিয়ে এক্সট্রা আবার গুণ হবে। আর পানির ক্ষেত্রে গুণ হচ্ছে কত, H2O, মানে পরমাণু হচ্ছে এই পানিতে কয়টা, 3টা। মানে তুমি যে অণুর সংখ্যাটা পাবা, এখানে তো একটা মোলের নাম্বার পাইছো, এই মোল নাম্বারকে তুমি যদি এই যে মোল নাম্বার যেটা পাইছো এটাকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে এখান থেকে তুমি প্রত্যেকের অণুর সংখ্যা পাবা, অণুর সংখ্যা। এবার অণুর সংখ্যা যেটা পাইছো এটারে তুমি যদি প্রত্যেকের কয়টা করে পরমাণু আছে 3 আর 11 দিয়ে গুণ করো এটা, তাহলে এটা তুমি পরমাণু সংখ্যা পেয়ে যাবে। সো এই জায়গায় দুইটা জিনিসে কনফিউশন হবে, সেটা হচ্ছে এইটার ভরের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো পরমাণু, তাহলে এইটা একটা
আর আমার এমনিতে অ্যান্সার হওয়ার কথা কোনটা, যে এটার আণবিক ভর সবচেয়ে কম, তাহলে এইটা। বাকি দুইটা আগেই বাদ, কারণ এটা অনেক ছোট, মানে এটার আণবিক ভর বেশি, বাট এইগুলো দেখতে অনেক ছোট, মানে পরমাণুর সংখ্যা অনেক কম। এই দুইটা নিয়ে তোমাকে একটু কাজ করা লাগবে। এমনি সময় যদি অণুর সংখ্যা বলতো তাহলে আমার এই পানি আনসার হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো আমাদের তাহলে কি করা লাগবে, 1/44 কত আসে এইটা একটু বোঝা লাগবে, আর 1/18 কত আসে। সো 1/18 হয়তো আমি পারবো না, আমি 1/18 কে একটা কাজ করলাম, আমি হচ্ছে মোটামুটি দুইটা শূন্য নিয়ে নিলে একটা দশমিক চলে আসে, দশমিকের পর এখানে একটা শূন্য আসে, আর এটা 5 18 90 মানে 0.5556 এই টাইপের চলতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে 0.056 টাইপের এরকম চলতে থাকে। আচ্ছা, এটা হচ্ছে 1/18। আর 1/44 মানে কত, 1/44 মানে হচ্ছে জিনিসটা এরকম আসে, 100 যদি নিয়ে নাও তাহলে 0.0, এটা হচ্ছে 44 মানে 2, আর হচ্ছে আরো 22 নিলে মোটামুটি 88 110 মানে 2.3 আসলো, এরকম আসছে 2.02 44 মানে 88, তো তাহলে 12 আসে, এখানে আসে আরো একটা শূন্য নিলে 120, তাহলে এরকম, হ্যাঁ 40 40 80 মানে 0.22 মতন আসে, 0.22 এরকম একটা ভ্যালু আসে, এই যে এরকম একটা ভ্যালু আসে 0.022। সো এখন প্রশ্ন হচ্ছে এটা তো তার কি, এটা হচ্ছে তার মোল সংখ্যা। সো মোল সংখ্যা প্রত্যেকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ হবে, এন এ দিয়ে গুণ হবে, এটাও এন এ দিয়ে গুণ হবে। আচ্ছা, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে যা আসে আসলো, ঠিক আছে। এই জিনিসটা আবার 11 দিয়ে গুণ হবে, কারণ এটার পরমাণু আছে 11টা, আর এই জিনিসটা মাত্র 3 দিয়ে গুণ হবে। সেইটা যদি 3 দিয়ে গুণ হয়, এই জিনিসটা কিন্তু মোটামুটি একটা ছোট ভ্যালু থাকে, সেটা হচ্ছে কতটুকু থাকে, 3 দিয়ে গুণ করলে 0.056, 56 ইন্টু 3 মোটামুটি থাকে 50 ইন্টু 3 কত হয়, 50 ইন্টু 3 হচ্ছে 150, আরও 3 6 18, তাই না, 3 6 18 মানে 168। সো 168 মতন সামথিং আসে, 168.3 করেছে 0.168 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এরকম আসে। এইটা কত আসে, 0.22 ইন্টু 11, 0.22 ইন্টু 11 মানে 22 ইন্টু 11, 22 ইন্টু 10 করলে হয় 220, তার সাথে আরো 22 মানে 200 কত আসে ভাইয়া, 200 হচ্ছে 220, আর 22 হচ্ছে 242, 0.42 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তো দেখতে পাচ্ছ এই দুইটার মধ্যে, এই দুইজনের মধ্যে কম্পারেটিভলি এই জিনিসটা বড় হচ্ছে, তার মানে অ্যান্সার হবে কি ভাইয়া, এইটা, ঠিক আছে। আমাদের মোটামুটি আমরা ভুলে ওয়াটারটা দাগায় ফেলতে পারি। সো এই জিনিসটা পরমাণুর সংখ্যা না দিয়ে এইটা আমরা এখানে সূত্রের মধ্যে যার মোল সংখ্যা বেশি তার অণুর সংখ্যা বেশি, যখনই পরমাণু বলবে, যদি সেই পরমাণুটা যৌগটা যদি ভরে অনেক বেশি পরমাণু থাকে, তখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যেতে পারো, তখন তুমি সব থেকে কম আণবিক ভর আর যেটার পরমাণুর সংখ্যা বেশি সব থেকে, সেইটা নিয়ে একটু কাজ করে দেখবা। আর যদি এরকম কমন পড়ে যায় তাহলে তো আমরা এরকম দাগাই ফেলবো, ঠিক আছে। সো আমরা আশা করি এটা বুঝছি, এটা একটু টাইম নিলাম, একটু টাইম নিছি, ঠিক আছে, বাট তোমাদের যেহেতু বুঝাইছি তোমরা একটু বুঝে নাও। এখন আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের যে অ্যান্সার দেখছো 1 গ্রাম অফ প্রোপেন, পরেরটা কি বলতেছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে হচ্ছে এসটিপি কন্ডিশনে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে। আয়তন দখল নিয়ে খুব একটা ঝামেলা নাই, আয়তন দখল নিয়ে যেই আমরা কন্ডিশন শিখে আসছি ওইটাই, সেটা হচ্ছে আমার যার মোল সংখ্যা বেশি তার আয়তন বেশি, এটা মনে রাখবা, যার মোল বেশি, যার মোল বেশি। এখন মোল কার বেশি হয়, তুমি যদি মোলের সূত্র দেখো সবগুলোই আছে হচ্ছে 1 গ্রাম, তাহলে n = W ডিভাইডেড বাই m, তাহলে সবগুলো তো 1 গ্রাম বলে দিছে, তাহলে n এর সাথে m এর সম্পর্ক আবারও দেখি আমি ব্যস্তানুপাতিক, তার মানে যার m কম তার মোল নাম্বার বেশি, তার ভলিউম বেশি, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। আচ্ছা, তাহলে এখানে মোল কার, তার মোলার ভর কম হবে, কার মোলার ভর দেখো, নাইট্রোজেনের হচ্ছে 28, হাইড্রোজেনের হচ্ছে 112 গ্রাম, অক্সিজেনের হচ্ছে 32 গ্রাম, আর আর্গনের হচ্ছে মোটামুটি 40 গ্রাম। সো দেখো এখানে হাইড্রোজেনের ভর সবচেয়ে কম, তার মানে এটার মোল সংখ্যা সবচেয়ে বেশি, তার মানে এটার ভলিউম সবচেয়ে বেশি। মোল যেহেতু বেশি তার সাথে 22.4 গুণ করবা এসটিপি কন্ডিশনে, তার মানে এটা আসবে অ্যান্সার, ঠিক আছে। সো আগেরটা একটু টাইম নিছি, এটা কিন্তু একদমই টাইম লাগলো না, আশা করি বুঝছি। নেক্সট আমরা যাচ্ছি, এই কোশ্চিনটা কি বলতেছে, 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। মনে রাখবা আমাদের এইখানে এনটিপি আর এসটিপি জিনিসটা সেম ধরা হয়। আচ্ছা, যখন এই এসটিপি এনটিপি বারবার আসতেছে তখন আমি একটু বলি যে এসটিপি এসএটিপি কন্ডিশনের পার্থক্যগুলো একটু বলে দিই। এসটিপিতে প্রেসার কত, টেম্পারেচার কত, 1 মোল গ্যাসের ভলিউম কত, সেটা হচ্ছে প্রেসার 1 atm, এসএটিপিতেও প্রেসার হচ্ছে 1 atm। টেম্পারেচার হচ্ছে এসটিপিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন।
এসএটিপিতে এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন। ভলিউম কি? এসটিপিতে আমাদের ভলিউম হচ্ছে ভাইয়া 1 মোল গ্যাসের ভলিউম হচ্ছে 22.4 লিটার, এসএটিপিতে আমাদের হচ্ছে 24.8 লিটার। সো এইরকম হচ্ছে ব্যাপার। আর আমাদের এখানে বইয়ের মধ্যে যে কন্ডিশন বলা হয় এসটিপি কে এনটিপি ধরে নেওয়া হয়, ঠিক আছে? তো তোমার যখন এনটিপি দিয়ে ম্যাথ আসবে তুমি এনটিপি ধরে নিবা, বাট এটা কিন্তু কারেক্ট কথা না, ঠিক আছে? এনটিপি অনেক আগের একটা ব্যাপার, আগের একটা ইউনিট, সেই জন্য আমরা এটাকে এখন বর্তমানে ইগনোর করতেছি। নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এটা হচ্ছে এনটিপির ফুল ফর্ম। আচ্ছা, এখানে একটা ম্যাথ বলছে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড, মানে তুমি এখানে সমীকরণ ভিত্তিক সমস্যাগুলি চলে আসছো। সো ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড কেমনে পাওয়া যায়? নাকি হিট দেওয়া হয়, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। সো এই যদি অবস্থা হয় তাহলে আমি জানি স্ট্যান্ডার্ড 100 গ্রাম থেকে আমি পাই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1 মোল। 1 মোল গ্যাসের আয়তন কত ভাইয়া? 22.4 লিটার। তাহলে এখন আমাকে বলছে 2.5 গ্রাম, মানে জিনিসটা কি? আমি যদি এটাকে 4 ভাগ করি কত আসে ভাই? 25 গ্রাম। 4 ভাগ করলে কত আসে? 25 গ্রাম। তাহলে তুমি এটাকে 4 ভাগ করলে কত আসে? ধরো 4 ভাগ আমরা করতে পারতেছি না, হাফ হাফ করে করো, তাহলে এটা আসে 22 কে 2 ভাগ করলে কত হয়? 11, আর 0.4 আছে, তাহলে 11.2। 11.2 বলতে হাফ করলে হয়, করতে হবে 4 ভাগ, তাহলে আরো 2 ভাগ করো, মানে 11.2 আসে। এইটারে তুমি কি করবা? আরো 2 ভাগ, মানে আরো 2 দিয়ে ভাগ করবা, তাহলে এটা আসে 5.6। এইটা আসে 5.6 লিটার আসে কত গ্রামের জন্য? 25 গ্রাম। আমাকে বলছে 2.5, মানে আরো 10 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে এদিকে 2.5 10 দিয়ে ভাগ করলে এদিকে এটা আরো 10 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে অ্যান্সার কি হবে? 0.56 লিটার। তাহলে আমাদের 0.56 তো আছে, 5.6 তো আছে, বি কেয়ারফুল, আমরা দাগাবো হচ্ছে 0.56 লিটার। সো বুঝতে পারছো কিভাবে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন গুলো করা লাগবে? আশা করি আমরা বুঝতে পারছি। এটা তোমরা উপর নিচে ঐকিক নিয়ম দিয়ে করা যায়, বাট যে জিনিসগুলো দেখবা এভাবে আছে সেগুলো অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন করা যায় বলে তোমাকে কোশ্চেন করা হয়েছে। সো এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, এটা তাহলে ইজিলি পারবা। 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? ভাই একটু আগে তুমি রিয়াকশন থেকেই দেখে আসছো যে 100 গ্রাম থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি মোটামুটি এসটিপিতে 1 মোল বা 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ। তাহলে 10 গ্রাম যদি করতে হয় তাহলে এই জিনিসটাকে কত দিয়ে ভাগ করা লাগছে ভাই? 10 দিয়ে। তাহলে ওই সাইডেও 10 দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 2.24 লিটার, ঠিক আছে? মানে 10 দিয়ে ভাগ করলে 0.1 ঘর, মানে একটা শূন্য 1 ঘর বামে সরে আসবে, 2.24 লিটার। দ্যাটস উইল বি কারেক্ট অ্যান্সার। সো ইজি ব্যাপারগুলো আমরা কিন্তু বুঝতে পারতেছি। ওকে, সো তারপরে আরেকটা ম্যাথ দিছে, এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথটা একটু ভ্যারিয়েশন দিছে যে আমাদের চুনা পাথর এতক্ষণ আমরা যা দিছিল 100 গ্রাম ধরে ধরে করছি, এটা 100 গ্রাম ধরছি, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম থেকে আমি এতটুকু পাইছি। এখন তুমি যদি 100 গ্রাম চুনা পাথর নাও 75% বিশুদ্ধ, মানে এখানে তুমি 75 গ্রাম বিশুদ্ধ পাবা, মানে আসলেই 75 গ্রাম চুনা পাথর পাবা, বাকি 25 গ্রাম ধরো অন্য কিছু পাবা, অপদ্রব্য, যেটাকে বলা হয় ভেজাল পাবা। সো আমাকে বলছে 75% বিশুদ্ধ 2 কেজি চুনা পাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমি যদি 2 কেজি চুনা পাথর নিই, সেটা যদি 75% বিশুদ্ধ হয়, আলটিমেটলি আমি কতটুকু আসলে চুনা পাথর পাচ্ছি। সো এটার একটা সিস্টেম হচ্ছে, তোমাকে যে পার্সেন্টেজটা বলবে, তাহলে মানে এটা হচ্ছে 75/100, 75% মানে 75/100, আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2 কেজি। টোটাল অ্যামাউন্ট দিয়ে গুণ করবা, 2 কেজি মানে হচ্ছে 2000 গ্রাম। তাহলে আলটিমেটলি এটার অ্যান্সার আসে হচ্ছে 75 × 2 হচ্ছে 150, আর একটা শূন্য আছে, মানে 1500 গ্রাম। তাহলে 2 কেজি চুনা পাথর ইটসেলফ এর মধ্যে 1500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, এটা ধরে আমাকে ম্যাথটা করতে হবে। সো আমি তো এখন জানি ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, জানো তো তুমি এটা। তাহলে 100 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ কত গ্রাম, কত লিটার বলছে, তার মানে 100 গ্রাম থেকে 22.4 লিটার পাচ্ছ। তোমাকে এখন 1500 গ্রাম থেকে বের করতে হবে। সো এখন 1500 গ্রাম থেকে কেমনে বের করা? খুবই একটা সোজা হিসাব শিখাই, সেটা হচ্ছে 1500 গ্রাম মানে কি? 1500 গ্রাম মানে এটার কয় গুণ সেটা একটু খেয়াল করো তো। 1500 গ্রাম মানে এইটার হচ্ছে মোটামুটি 100 ইন্টু আমরা যদি 1.5 করি তাহলে না 1500 গ্রাম পাই, ধরো সেটা আমরা বুঝতেছি না, এটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামে তুমি কতটুকু পাবা সেটা হিসাব তো করতে পারো। তাহলে 1000 গ্রামে তুমি পাবা হচ্ছে, এটাকে 10 দিয়ে গুণ করলে 224 লিটার, তাই না? 224 লিটার। এরপরে তুমি আবার যদি এর থেকে 500 গ্রাম বাড়াইতে চাও, তাহলে আরো এক্সট্রা 500 গ্রাম, তাহলে আরো 1500 গ্রামের কতটুকু পাবা, মানে এখানে যোগ হচ্ছে কত? 500 গ্রাম না, যোগ হচ্ছে কত? 500 গ্রাম। তাহলে
অর্ধেক, মানে 1000 গ্রামে যদি তুমি 224 লিটার পাও, তাহলে 2000 মানে আরো 1000 যদি তুমি নাও, তাহলে এটা ডাবল পাবা না? 224 ইন্টু হচ্ছে 2, কিন্তু আমি তো নিচ্ছি অর্ধেক, মানে এই 224 প্লাস 224 আরো অর্ধেক পাবা। তার মানে জিনিসটা হচ্ছে 224 প্লাস 224 অর্ধেক কত? 112, মানে ব্যাপারটা হচ্ছে 336 লিটার হবে তোমার অ্যান্সার। কিন্তু এখানে দেখো কোনো অপশনেই 336 লিটার কিন্তু নাই, তার মানে আমাদের এটা অ্যান্সার হবে কোনোটিই নয়। সো হয়তো একটু বুঝতে সমস্যা হইতে পারে, আয়ের মতো ক্যালকুলেশন বা চিন্তা করতে একটু প্রথম ঝামেলা হইতে পারে, বাট তুমি এটা ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে বের হয়ে যাবে, ঠিক আছে? যদি আমার 1000 গ্রাম থেকে 224 লিটার হয়, 2000 গ্রাম থেকে কি আসবে? এটা ডাবল, কিন্তু আমার চাইছে 1500 গ্রাম, মানে কি এই 1000 গ্রাম থেকে যতটুকু পাইছো 1500 মানে কি 500 যোগ হয়েছে, মানে এর অর্ধেক বাড়ছে। তাহলে অর্ধেক বাড়লে কি 224 আরো অর্ধেক বাড়ছে, তাহলে 224 প্লাস 112, তাহলে আসছে কত? 336। সো এই হচ্ছে তোমার টেকনিকটা। ওকে, সো নেক্সটে আমরা যাচ্ছি। এটা কি বলতেছে? 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে? সো ঘনমাত্রা ppm এককে বের করার টেকনিক আছে, সেটা আমরা দেখব। তবে সেজন্য তাকে ঘনমাত্রা জানা লাগবে। কোনো একটা দ্রবণের ঘনমাত্রা, এই ঘনমাত্রা মানে S, ঘনমাত্রাকে ppm ইউনিটে প্রকাশ করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে ppm ইকুয়ালস টু, এই যে সিয়াম ভাইয়ের নাম মনে রাখবা, SIAM, সিয়াম না? সিয়াম ভাই ক্লাস নিতে আসছে। সো এই যে সিয়ামের প্রথম অক্ষর S আর শেষ অক্ষর M, আর এটার সাথে একটা 10 কিউব গুণ দিবা, তাহলে 10 কিউব SM বা 10 কিউব MS একই কথা। সো 10 কিউব SM যদি করো তাহলে ppm ইউনিটে ঘনমাত্রা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, ডান। এখন যে জিনিসটা তোমার আসছে সেটা হচ্ছে যে আমার তো ঘনমাত্রা ডিরেক্ট দেওয়া নাই, ঘনমাত্রা এখান থেকে বের করতে হবে। এন্ড তুমি জানো কোনো কিছুর 100 ml এ যদি যত গ্রাম থাকে এটাকেই পার্সেন্টেজ বলা হয়, কিন্তু এটাকে কি বলা হয়? পার্সেন্টেজ। এটাকে কি বলা হয়? পার্সেন্টেজ। তার মানে আমি একটু অন্য অ্যাপ্রোচে ম্যাথটা করাচ্ছি, তুমি এটা ইচ্ছা করলে S = 1000W ডিভাইডেড বাই MB দিয়ে করতে পারো, এটা করা যায়। কিন্তু দেখো 100 ml এ যত গ্রাম থাকে, 100 ml এ যত গ্রাম থাকে এটাকেই বলা হয় তার 100 ml মানে কি শতকরায় প্রকাশ, পার্সেন্টেজ। তাহলে এই জিনিসটা হচ্ছে বোঝায় যে 0.5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড। আর আমরা জানি পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করার একটা শর্টকাট হচ্ছে 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই M। তার মানে 10 পার্সেন্টেজটা কত ভাইয়া? 0.5, আর M এর ভ্যালু সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, মানে এটা আসে 50 ডিভাইডেড বাই 50 না, সরি, এটা আসে 5 ডিভাইডেড বাই, হ্যাঁ এটা আসে হচ্ছে 5 ডিভাইডেড বাই 40। সো 5 ডিভাইডেড বাই 40, এটা কেমন আসে? 5 ডিভাইডেড বাই 40। এখন 5/40 আমি হয়তো পারবো না, 5/4 হইলে কত হইতো? সো 5/40 কে আমি কি ইচ্ছা করলে এভাবে লিখতে পারি যে 5/4 ইন্টু 1/10 লেখাই যায়। তাহলে এখান থেকে কি করা যায় ভাইয়া? 5/4 মানে তুমি করে দেখো, এটা মানে 4/5, এটা আসবে 1.25। সো এটা আসবে মোটামুটি 1.25, এটাকে আবার 10 দিয়ে ভাগ করলে এটা আসবে 0.125, ঠিক আছে? সো জিনিসগুলো থেকে ঘাবড়ানো যাবে না, একদমই ইজি করা যাবে। তাহলে এইটা এইভাবে অ্যাপ্রোচে তুমি করতে পারো। আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে আমরা আরেকটা সূত্র জানি যে ঘনমাত্রা ইকুয়ালস টু 1000 ইন্টু W ডিভাইডেড বাই M ইন্টু V। তো 1000 কত ভাইয়া? 1000 হচ্ছে 1000, W কত? 0.5, M এর ভ্যালু কত ভাইয়া? 40, V এর ভ্যালু কত? 100 ml। তাহলে এখান থেকে সব কেটে যায়, আলটিমেটলি এটা আসে হচ্ছে 5 ডিভাইডেড বাই 40, একই কথা, ঠিক আছে? 0.125। এইভাবেও তুমি অ্যাপ্রোচটা করতে পারো। আর এই কথাটা মানে কি মিন করে আমি এটা বোঝানোর ট্রাই করছি। এই মিনটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ সামনে আমাদের তাহলে অনেক জিনিসগুলো ইজি হবে। তাহলে এটা 10 ইন্টু পার্সেন্টেজ বাই একবারে তোমার দেখো 8টা একদমই লিখে ফেললা, আর এটার জন্য সূত্র চিন্তা করছো, কাটাকাটি করার পরে এই জিনিসটা পাইছো, ঠিক আছে? আর এটা একবারে পাইছো, একবারে, ঠিক আছে? তার মানে এইটা আসছে তোমার হচ্ছে ঘনমাত্রা। এখন তোমাকে কি করতে হবে? পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা সূত্র কি? 10 কিউব MS। তুমি S তো পেয়ে গেছো, তাহলে 10 কিউব S এর ভ্যালু হচ্ছে 0.125, ঘনমাত্রা হচ্ছে 40। আমি এটার একটা টেকনিক শিখাই দিই। টেকনিকটা হচ্ছে দশমিক যুক্ত যেটা আছে এইটা আগে 10 কিউবের সাথে গুণ করে দিবা। তাহলে 10 কিউবের সাথে গুণ করে দিলে কত আসে? এটা 125, মানে 10 কিউব, তাহলে 3 ঘর দশমিক সরে যায়, 125 ইন্টু 40। আমি 125 ইন্টু 40 পারি না, 4 তো পারি, তাহলে 4 পারি। তাহলে 125 ইন্টু 4 মানে কত ভাইয়া? 125 ইন্টু 4 মানে হচ্ছে 125 ইন্টু 4 মানে হচ্ছে আমাদের কত আসে? 125 ইন্টু 4, এটা হচ্ছে 100 ইন্টু 4 মানে হচ্ছে 400, আরো 25 ইন্টু 4 মানে আরো 100, মানে 500। তার মানে 125 ইন্টু 4 মানে হচ্ছে 500, একটা শূন্য ছিল, তাহলে 5000 ppm। এটা হবে
কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো আমাদের তাহলে আমরা একটা থেকে অনেকগুলো ইনসাইট নেওয়ার ট্রাই করতেছি। সো অ্যান্সার হবে কি ভাই, এটা তো 50,000, এই দেখো কিভাবে দিয়ে রাখছে, অ্যান্সার হবে কিন্তু ডি 5,000। সবাই বুঝতে পেরেছো আশা করি, ক্লিয়ার? ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে, 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 250 ml করা হলো, সালফিউরিক অ্যাসিডের মোলারিটি কত? সো ওই যে একটু আগে যে সূত্রটা শিখলা, 5 গ্রাম মানে কি, ডাব্লু দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর তুমি জানো, ওকে, 250 ml মানে তুমি এটার ভি জানো, মোলারিটি মানে এস বের করতে বলছে। সো এটা একদমই ইজি সূত্র, এস ইকুয়ালস টু 1000 ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই এম ইন্টু ভি। সো এখানে ভি কিন্তু এমএল এ নেওয়া লাগবে, 1000 দেখে বোঝা লাগবে। ওকে, আসবে 1000 ইন্টু ডাব্লুর ভ্যালু 5, এম এর ভ্যালু 98, ভি এর ভ্যালু হচ্ছে 250। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসবে ভাইয়া, এখান থেকে আমরা যদি করি 5 দিয়ে 250 কি করলে 50, 50 দিয়ে আমাদের যদি 50 দিয়ে আমাদের যদি 100 কে কাটিয়ে আসে কত, 2, তাহলে 1000 কে কাটলে আসবে 20, মানে 20/98। সো 20/98 জিনিসটা তো বোঝা টাফ, 20/98 জিনিসটা হয়তো বোঝা টাফ, তাহলে 98টারে তুমি একটু 100 ধরে নাও। কি ধরে নাও? 100। তার মানে ব্যাপারটা কি আসে, 20 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 স্কোয়ার, 1 ইন্টু 10 স্কোয়ার মানে জিনিসটা আসে কি 20, 10 যদি উপরে চলে যায় 10 টু দি পাওয়ার -2, তাহলে আলটিমেটলি এটা আসে 0.2 সামথিং একটা কিছু আসবে, এরকম একটা ভ্যালু আসবে। তার মানে 0.2 সামথিং কোনটা আছে, একটাই আছে, তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এক্সাক্ট ভ্যালু তোমার কখনোই লাগবে না, কাছাকাছি যাবা মিলে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা যাচ্ছি পরেরটাই, 100 ml সোডিয়াম কার্বনের দ্রবণে 15 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, ওই দ্রবণের ঘনমাত্রা ppm ইউনিটে কত? সো ঘনমাত্রা থেকে ppm ইউনিট একটু আগে শিখাইছি, 10 কিউব sm সিএম ভাই। ওকে, তো এখন যে জিনিসটা আমাদের শেখা লাগবে, 100 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে 15 গ্রাম সোডিয়াম কার্বনেট, দেখো তো 100 ml আবার 15 গ্রাম না, তার মানে এটাই তোমার সে পার্সেন্টেজ, তাহলে 15% W/V সোডিয়াম কার্বনেট। আমি এইটা দিয়ে করাচ্ছি কিন্তু নট ম্যান্ডেটরি তোমাকে পার্সেন্ট থেকে যাওয়া লাগবে, তাহলে এস সমান কি 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই এম, তার মানে এটা আসে 150 ডিভাইডেড বাই 40। সো 0 কাটে, সো এই জিনিসটা হয়ে যায় 150 ডিভাইডেড বাই 40। তো এই জিনিসটা হয়ে যায় এরকম, ধরো এটাকে তুমি 4 ডিভাইডেড বাই 16 যদি থাকতো তাহলে কত হইতো, তাইলে হইতো 4 × 16, কিন্তু এটা তো 4 ডিভাইডেড বাই 16 নাই, 4 ডিভাইডেড বাই মানে 15 ডিভাইডেড বাই 4 আছে, তাহলে এটা হচ্ছে 4 হবে না, বাট 4 আমি ধরে নিলাম আমার সুবিধার্থে, আমি 4 ধরে নিলাম। কত ধরে নিলাম ভাইয়া? 4 মোলার সুবিধার্থে, মানে 4-এর আশেপাশে কিছু একটা হবে, এতটুকু বুঝছি। তো 10 কিউব এসএম যদি করি তাহলে ppm সমান আমরা জানি 10 কিউব S ইন্টু এম। সো 10 কিউব S এর ভ্যালু 4, M এর ভ্যালু কত ভাইয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, তাহলে আলটিমেটলি এটা কত আসে, এটা আসে হচ্ছে 4 ইন্টু 40, 4 ইন্টু 40 মানে আলটিমেটলি দশমিক থাকলে এই দুটো আগে করতাম, 4 ইন্টু 40 মানে হচ্ছে 160, 160-এর সাথে আবার হচ্ছে 10 কিউব গুণ করবা, তাহলে জিনিসটা দেখো এখানে অনেক রকম করে দেওয়া আছে। আমি ধরো এরকম করলাম যে 16, এই যে এটাকে ছোট করে ফেললাম, তাহলে 10 এর পাওয়ার বাড়াইতে হবে, 16 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এরকম একটা ভ্যালু আসে। সো 16 ইন্টু 10 টু দি পাওয়ার 4, দেখো কোনোটাই 16 নাই, সবগুলোই 15 দিয়ে 15 দিয়ে, তার মানে আমাদের ওই যে জায়গাটা একটু সমস্যা ছিল 15 দিয়ে হয়েছে। তো 16 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মানে আমরা 15 ধরে নিব। সো 15 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্রথম অপশনে আছে, সো এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো মিলেও গেছে, ক্যালকুলেশন নিয়ে একটু ঝামেলা করছে, 1.5, সো এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, আশা করি বুঝছি। নেক্সট ম্যাথ, ঘনমাত্রার ম্যাথে আমরা কিন্তু করতেছি। সো এখানে একটা স্পেশাল টাইপ, এটাকে বলা হচ্ছে দ্রবণ লঘুকরণ, অর্থাৎ আগে একটা ঘনমাত্রা ছিল, দ্রবণের আয়তন ছিল, সেই ঘনমাত্রাটাকে তুমি যদি চেঞ্জ করতে চাও, পরবর্তীতে তোমাকে ওই দ্রবণে কতটুকু পানি যোগ করতে হবে, বা কত, বা হচ্ছে তুমি ধরো আয়তনটাকে চেঞ্জ করতে চাও, তাহলে আয়তনটাকে যদি চেঞ্জ করতে চাও কতটুকু ঘনমাত্রা চেঞ্জ করতে হবে, সেই ম্যাথগুলো আছে। সো এই ম্যাথটার সূত্রটা হচ্ছে খুবই ইজি, দেখবা এখানে এই ম্যাথগুলোর সূত্র হচ্ছে এরকম যে প্রথমে যেই দ্রবণটা থাকবে পরবর্তীতে ওই দ্রবণটাকে লঘু বা গাঢ় দ্রবণে পরিণত করতে হবে। সো এই জন্য এই সূত্রটা হবে, প্রথমে যে ঘনমাত্রার আয়তন থাকবে সেটাকে আমরা ধরবো S1 V1, পরবর্তীতে যে ঘনমাত্রা এবং আয়তন থাকবে ওটাকে ধরবো আমরা S2 V2। যেহেতু সেম দ্রবণ HCl এবং এটা পরবর্তীতে HCl এই থাকবে, তাই এটা তুল্য সংখ্যা যদি তুমি দুই সাইডে গুণও করো, তাহলে তুল্য সংখ্যা এই সাইডে HCl এর জন্য 1 বসাইলা, এদিকেও ধরো তুল্য সংখ্যা E2,
বা এটা E1, এটা তুল্য সংখ্যা 1 বসাইলা, সেম HCl এর দ্রবণের জন্য 1ই বসাইলা, তো আলটিমেটলি দুই সাইড থেকে কাটাকাটি হয়ে যায়। সো এই ধরনের ম্যাথে S1 V1 সমান S2 V2 তুল্য সংখ্যাটা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, সো এখন আসো S1 V1 এর ভ্যালু কত, 0.125, এটা হচ্ছে S1। এই যে এত মোলার অ্যাসিডের 500 ml দ্রবণ, মানে V1 হচ্ছে 500, 0.100 মানে এটা হচ্ছে S2, আর V2 আমি জানি না কতটুকু পানি যোগ করতে হবে, আমি V2টা বের করব। তাহলে V2 সমান কি আসে ভাইয়া, V2 সমান আসে আলটিমেটলি পুরোটা উপরে থাকে 0.125 ইন্টু 500 ডিভাইডেড বাই 0.100। এখন দেখো দশমিকের পরে তোমার যদি 3 ঘর, এখানে 3 ঘর মিলে গেছে, দশমিক উঠাই দিতে পারো, তাহলে 125 ইন্টু 500 ডিভাইডেড বাই 100, আলটিমেটলি এটা কাটে, তাহলে 125 ইন্টু 5 মানে হচ্ছে 625, 125 মানে হ্যাঁ 100 ইন্টু 5, 500, 525 সঙ্গে আবার 125, মানে 500 আর 125 625 ml। সো এটা অপশনে থাকতে পারতো, অপশনে হয়তো ওইভাবে ট্রিকি ভাবে খেলে নাই। 625 ml থাকলে কিন্তু এটা অ্যান্সার দিবা এবং এটা তুমি ডাহা একটা ভুল করে আসবা, কারণ তোমাকে বলছে যে দ্রবণে পরিণত করতে কতটুকু পানি যোগ করতে হবে, নট কতটুকু আয়তন হয়। যদি বলতো যে এত দ্রবণে পরিণত করলে আয়তন কতটুকু হয়, তখন 625 ml, ইটস উইল বি কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি আমাকে বলে কতটুকু পানি যোগ করতে হবে, তখন কি আগে ছিল 500 ml, এখন হয়েছে 625 ml, তাহলে ডেল্টা ভি সমান কত, বড়টা মাইনাস ছোটটা করে দিলাম, তাহলে আলটিমেটলি এটা কত আসে 125 ml, ঠিক আছে। সো আমাদের তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া, অ্যান্সার হবে হচ্ছে 125 ml। সবাই আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো আমরা তাহলে নেক্সটে চলে যাচ্ছি। সো এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, দেখে রাখবা, হ্যাঁ। আচ্ছা, এরপরের ম্যাথটা বলছে 100 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 মোলার HCl পর্যন্ত। দেখো গত ম্যাথ আর এই ম্যাথের পার্থক্য কি, গত ম্যাথে HCl দ্রবণের প্রথমে একটা ঘনমাত্রা আয়তন ছিল, পরবর্তীতে HCl দ্রবণেরই পরবর্তী কন্ডিশনের একটা ঘনমাত্রা আয়তন ছিল, দুইটা ক্ষেত্রে HCl ছিল। এখন দেখো এটা প্রশমন বিক্রিয়ায় চলে আসছে, অ্যাসিড ক্ষার ট্রাইটেশনে চলে আসছে, অর্থাৎ একটা অ্যাসিড বেজের সাথে আর একটা অ্যাসিডের বিক্রিয়া করা হয়েছে। তার মানে এই জায়গায় দুইটা কম্পাউন্ড হচ্ছে ভিন্ন ভিন্ন, তাহলে তাদের তো তুল্য সংখ্যা ভিন্ন ভিন্ন, তাহলে তাদের তুল্য সংখ্যা দিয়ে গুণ করা লাগবে। সো এই ধরনের ম্যাথগুলো আমি একটা শর্টকাট শিখাই দিই। শর্টকাটটা হচ্ছে এরকম যে সামেশন অফ এনি ইকুয়ালস টু সামেশন অফ এনি, এই সূত্রটা ইউজ করবা, যেখানে এক সাইডে তুমি এনির হচ্ছে অ্যাসিডটারে নিবা, এক সাইডে তুমি এনি বেসটারে নিবা। এখন এই সামেশন অফ এন, যেটা এন মানে হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যার অনেকগুলো সূত্র প্রথম পেজে লিখে আসছি, সেইগুলো তোমার ইচ্ছা মতো কন্ডিশন অনুযায়ী বসাবা। দেখো এখানে সোডিয়াম কার্বনেটের এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এস, তার মানে সোডিয়াম কার্বনেটকে ভাঙছে ভি আর এস আকারে। সেম ভাবে HCl যেটা, এটাকেও তোমার চাইছে এখানে হচ্ছে এস, আবার সেম ভাবে মানে এস দেওয়া আছে, কত আয়তন মানে ভি বের করতে হবে, তার মানে এই জিনিসটা তোমাকে বের করতে বলছে। সো তুমি যদি একটু খেয়াল করো যে সামেশন অফ এনি, তাহলে অ্যাসিডের হচ্ছে এস আমার দেওয়া আছে 0.4, ভি আমাকে বের করতে হবে, এবং অ্যাসিড হচ্ছে HCl। এই অ্যাসিডের তুল্য সংখ্যা কেমনে ডিফাইন করে, অ্যাসিডের ক্ষমতা বোঝায়। অ্যাসিডের ক্ষমতায় কি, সে কয়টা হাইড্রোজেন আয়ন দান করতে পারতেছে, প্রোটন, কয়টা প্রোটন দান করতে পারতেছে, HCl একটা, তাহলে এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, এখানে সেম ভাবে বেজের ক্ষেত্রেও সূত্রটা কি হবে, S ইন্টু ভি, এস কত ভাইয়া 0.2, ভি কত ভাইয়া 100, ml দুই সাইডে ml, তাই আমি আর এটাকে লিটারে নিব না, ঠিক আছে, ml এ রাখবো। আচ্ছা, আর হচ্ছে ই কত, সোডিয়াম কার্বনেট, এটা একটা লবণ, এটা একটা ক্ষার আমরা জানি, তবে এটা লবণ হিসেবে ধরে করো। লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা কেমনে মেজার করে, সোডিয়াম কার্বনেটকে যদি তুমি ভেঙে দাও, লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা মেজার করার নিয়ম হচ্ছে তার ক্যাটায়নের চার্জ সংখ্যা, ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস। সো অনেকে মনে করবে সোডিয়াম প্লাস তো এক দাগায় ফেলবে, না, এক না। দেখো সোডিয়াম প্লাস আয়ন কয়টা আছে, সোডিয়াম হচ্ছে দুইটা আছে, তাহলে 2, তার মানে সোডিয়াম প্লাস ক্যাটায়নে একটা চার্জ আছে, ক্যাটায়নের চার্জ সংখ্যা, তো মোট ক্যাটায়নের চার্জ কত 2, তাই এখানে 2 বসাইতে হবে। সো আলটিমেটলি ভি কত আসবে ভাইয়া, আলটিমেটলি তুমি যদি এখান থেকে ভি ক্যালকুলেট করো, সো ভি আসবে এরকম যে 0.2 ইন্টু 100 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.4। আবারও বলছি দশমিকের পরে এর এক ঘর এর এক ঘর মিলে গেছে, তাহলে আলটিমেটলি এটা 2 হয়ে যায়, 2 ইন্টু 2 মানে 4, 4 ইন্টু 100, 4 ইন্টু 100 মানে 400, আর এটা হয়ে যায় 4, তাহলে আলটিমেটলি এটা আসে ভাইয়া 100। তো 100 কি ভাইয়া ml, তার মানে কারেক্ট অ্যান্সার কি হবে ভাইয়া 100 ml। সো 100 ml কোথায় আছে, এইটা। সবাই বুঝতে পেরেছি। এই ধরনের ট্রাইটেশনের ম্যাথ বা জারক বিজারক দিয়ে যদি কোনো ম্যাথ দেয়, সো আমরা এই কাটাকাটি করব। সো এটা অ্যাসিড থাকলে অ্যাসিড, যদি এখানে এই সাইডে জারক থাকে তাহলে এই সাইডে কি হবে ভাইয়া বিজারক, তাহলে এই সাইডে আমরা জারক নিলে এই সাইডে আমরা কি নিব, বিজারক নিব।
সো জারক বিজারকের তুল্য সংখ্যা জানা থাকলে এই একটা সূত্র ইউজ করে তুমি এটার আয়তন বের করলা, তুমি এটার আয়তন দেওয়া থাকলে ঘনমাত্রা বের করতে পারবা, তুমি এটার পরিমাণ বের করতে পারবা, ডাব্লু বের করতে পারবা, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা ইজিলি পারবো, ডাব্লু থেকে মোল সংখ্যায় চলে যেতে পারবা। সো অনেক কিছুই করা যায়। সো এরপরে আর একটা ম্যাথ দিছে, দেখো 500 ml দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 ml কে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে কত ml সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? সো ম্যাথটার এক্সাক্ট ভ্যালু হয়তো আমাদের মিলবে না, বাট আমরা চলো একটু ট্রাই করি কিভাবে আসে। সো এখন এই ম্যাথটাও তো সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমন বিক্রিয়া হয়েছে, তাহলে সোজা কথা প্রথম কথায় আমি লিখবো সামেশন অফ এনি ইকুয়ালস টু সামেশন অফ এনি। কোনটার কি বের করতে বলছে? বেসটার কিছু একটা বের করতে বলছে, তাই এই বামে আমি বেস দিলাম, ডানে আমি হচ্ছে অ্যাসিডটা দিব। সো এখন তোমার কাজ কি? কাজ তো খুব সোজা, সেটা হচ্ছে কোনটায় কোন সূত্রে ভাঙা লাগবে সেটা দেখি। বেস যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার দেখো কি দেওয়া আছে 50 ml 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এটা হচ্ছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা তো ডিরেক্ট এস দেওয়া নাই, এটার এস ফার্স্টে বের করব। এটার থেকে ফার্স্টে আমরা এস বের করে নিব, তাহলে এটাকে আমরা এস আর ভি তে ভাঙতে পারি, তাহলে এটা হচ্ছে এস ইন্টু ভি, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1। এটাকে কিভাবে ভাঙবো? দেখো এটার 49 গ্রাম বলা আছে, কি বলা আছে? 49 গ্রাম বলা আছে, 49 গ্রাম বলা আছে, 49 গ্রাম বলা আছে এটার। আচ্ছা, সো এটার 49 গ্রাম বলা আছে, তাহলে এটার কত এমএলএ আছে 49 গ্রাম? সেটা হচ্ছে 500 এমএলএ। তো আমার তো কাজ করছে 50 এমএলএ, তাহলে 50 এমএলএ কতটুকু আছে? 4.9 গ্রাম। তাহলে 50 এমএলএ কতটুকু আছে? 500 এমএলএ যদি 49 গ্রাম থাকে, তাহলে আমি তো কাজ করছি 50 এমএল ধরে, তাহলে 50 এমএলএ আর 10 ভাগ করা হয়েছে, এটাকে আর 10 ভাগ হবে, 4.9 গ্রাম আছে। তাহলে তোমার কাজ হচ্ছে এইটাকে কোন সূত্রে ভাঙা? এইটাকে তুমি এটাকে ভাঙতে পারো এন সমান ডাব্লু বাই এম। ডাব্লু কত ভাইয়া? ডাব্লু হচ্ছে 4.9, এম কত? সালফিউরিক অ্যাসিডের 98। আবারও বলি, এন সমান ডাব্লু ডিভাইডেড বাই এম, এই সূত্রে এন সমান কি? ডাব্লু ডিভাইডেড বাই এম। সো ডাব্লু ডিভাইডেড বাই এম যদি করো, তাহলে এটা আসবে 4.9, আর এটা আসবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। আচ্ছা, কিন্তু তুল্য সংখ্যা কত? 2। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। সো এখান থেকে মোটামুটি চলে আসছে। এখন তোমার কাজ হচ্ছে ভ্যালুটা বের করা। সো এস এর ভ্যালুটা বসাই দিই। এটা হচ্ছে কত? এটা কার ঘনমাত্রা? এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। সোডিয়াম হাইড্রোক্সাইডের এস কেমনে বের করে? এস বের করার সূত্র হচ্ছে, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে এস বের করার সূত্র হচ্ছে 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই এম, মানে 10 ইন্টু 10 বাই 40, তাহলে 10 ইন্টু 10 সোডিয়াম হাইড্রোক্সাইডের এটা আসবে কত? 40। তাহলে আলটিমেটলি এই হচ্ছে তোমার মোটামুটি ভ্যালু। তাহলে আমাদের ভি এর ভ্যালু আমরা যদি বের করি, দেখো 49 দিয়ে 98 কে কাটলে কি আসতো? 49 দিয়ে যদি আমি 98 কে কাটতাম, তাহলে এটা আসতো কত ভাইয়া? 49 দিয়ে 98 কে কাটলে আসতো হচ্ছে 2, কিন্তু আমি কাটছি আরো 10 ভাগ 4.9 দিয়ে। 4.9 দিয়ে 98 কে কাটলে আসবে কত ভাইয়া? 20। কত আসবে? 20। এই 20 আর 2 এটা আবার কাটাকাটি করলে নিচে থাকে 10, তাহলে এখানে নিচে আছে 10, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? এই যে নিচে অলরেডি একটা 10 আছে, উপরেরটা আবার নিচে আসবে, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10, এটা আসলো নিচে, আর এই জিনিসটা উপরে চলে গেল, তাহলে এটা আসলো 40। আলটিমেটলি এটা আসে 40 ডিভাইডেড বাই 10 কিউব, আলটিমেটলি এটা আসে 40 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এরকম একটা ভ্যালু। তার মানে তোমার এখান থেকে যেটাই আসুক 40 জিনিসটা অ্যান্সার আসবে, ঠিক আছে? তোমার অ্যান্সারটা কি আসতেছে ভাইয়া? অ্যান্সারটা আসতে হচ্ছে 40 জিনিসটা তোমার অ্যান্সারে আসতেছে। তাহলে আমাদের মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এই ম্যাথটা আমাদের কিভাবে করতে হবে। আশা করি আমাদের ব্যাপারটা ক্লিয়ার। তো আমরা নেক্সট এজ অ্যান্সার 40, নেক্সট এজটাই চলে যাচ্ছি। নেক্সট এটা দেখো, একটা অ্যাসিড, এটার কি দেওয়া আছে? ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। আচ্ছা, একটা বেজ, এটা কি দেওয়া আছে ভাইয়া? ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। এসে একটু টুইস্ট করছে, নরমালিটি দিয়ে দিছে, মোলারিটি একটা ইউনিট, নরমালিটি একটা ইউনিট, নরমালিটি দিয়ে দিছে। মিশ্রিত করলে মিশ্রণটি কোন প্রকৃতির হবে? মানে মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে, ক্ষারীয় হবে না নিরপেক্ষ হবে? এই ধরনের ম্যাথের জন্য আমাদের যেটা করা লাগবে, সূত্রটা হবে এরকম, দেখো এস ইকুয়ালস টু উপরে হবে সামেশন অফ এনি অফ অ্যাসিড, ঠিক আছে? যতগুলো অ্যাসিড আছে সবগুলোর এনি করে সামেশন মানে যোগ করব, আর এইদিকে দিব হচ্ছে সামেশন অফ এনি অফ বেস মানে ক্ষার,
এখন অ্যাসিড আর বেস দুইটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য না, তার মানে মাঝখানে একটা ভিন্নধর্মী বোঝানোর জন্য নেগেটিভ সাইন দিব, আর নিচে দিব হচ্ছে ভি টোটাল, ঠিক আছে, টোটাল আয়তন দিয়ে ভাগ করে দিব। সো আলটিমেটলি তাহলে এই অ্যান্সারটা কি আসবে দেখো, আমাদের যদি এটা করি সামেশন অফ এনি অফ অ্যাসিড সমান অ্যাসিডের হচ্ছে এস দেওয়া আছে ভি দেওয়া আছে, এন কে কেমনে ভাঙবে এস আর ভি তে, তাহলে এস হচ্ছে 1, ভি কত ভাইয়া 10, তুল্য সংখ্যা কত সালফিউরিক অ্যাসিডের 2, মাইনাস আর একটাই তো অ্যাসিড, তাহলে অ্যাসিডের পার্ট শেষ, মাইনাস বেজের পার্টটা, বেজ কিভাবে আছে এস দেওয়া আছে ভি দেওয়া আছে। সো যখন এই নর্মালিটিতে একটা ইউনিট দেওয়া থাকবে তখন একটা কথা মনে রাখবা, নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, মানে এই যে ঘনমাত্রা দেওয়া আছে এর মধ্যে অলরেডি তার মোলারিটি মানে ঘনমাত্রা, মোলারিটি বলার সাথে তুল্য সংখ্যা গুণ করা আছে। সো এক্সট্রা করে যখন নর্মালিটি দেওয়া থাকবে তুল্য সংখ্যা এক্সট্রা করে গুণ করবা না। দেখো এই জায়গায় আমার মোলারিটি দেওয়া ছিল, এক্সট্রা করে সালফিউরিক অ্যাসিডের জন্য তার তুল্য সংখ্যা 2 বসাইছো, কিন্তু যখন নর্মালিটি ইউনিটে এককটা দেওয়া থাকবে তখন এক্সট্রা করে তার ঘনমাত্রার সাথে আর তুল্য সংখ্যাটা গুণ দিবা না, কারণ তুল্য সংখ্যা ভিতরে গুণ করেই নর্মালিটিটা আসছে। তার মানে তার এস এর ভ্যালু যদি বলি সেটা হচ্ছে 0.25, একই সাথে এখানে এস এর সাথে কিন্তু নর্মালিটি মানে ই তুল্য সংখ্যা গুণ হয়ে গেছে, তাই সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা যদিও 1, বাট এই 1 বা সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা দিয়ে কাজ করার দরকার নাই, কারণ নর্মালিটি ইউনিটে আছে। আচ্ছা, আর এখানে আসবে ভি কত 50 ml। আচ্ছা, নিচে আসবে কি ভি টোটালটা, দুইটার যোগফল 10 ml আর 50 ml, আলটিমেটলি এটা 60 ml। সো এখান থেকে এটা মোটামুটি আসতেছে ভাই 20, আর এইটা মোটামুটি আসছে 0.2 ইন্টু 50। সো 0.25 ইন্টু 50 মানে জিনিসটা আসতেছে 0.25 ইন্টু 5 তো আমি করতে পারি, 0.25 ইন্টু 5 মানে জিনিসটা আসে হচ্ছে 1.25, তো 1.25 এর পরে আরো একটা শূন্য, মানে জিনিসটা হচ্ছে 1.250 এরকম আসতেছে, তাই না, 1.250, এখন 1.250 এরকম আসতেছে, মানে 1.25। সো যেটাই আসুক ডিভাইডেড বাই কি আসতেছে ভাইয়া 60। সো 1.25 ধরো, আমি ধরলাম 1.250 এরকমই ধরো আসলো, অসুবিধা নাই। সো আলটিমেটলি জিনিসটা কি, আলটিমেটলি জিনিসটা হচ্ছে ভাইয়া আমাদের এই জিনিসটা থেকে এই জিনিসটা বাদ দিলে তুমি একটা পজিটিভ ভ্যালু তো পাবা, পজিটিভ ভ্যালুকে 60 দিয়ে ভাগ করলে পজিটিভই পাবা। যদি তোমার দ্রবণে ম্যাথ করার পরে এরকম পজিটিভ ভ্যালু আসে, যদি এরকম পজিটিভ ভ্যালু আসে তখন মনে রাখবা এই দ্রবণের প্রকৃতি হচ্ছে অ্যাসিডিক, আর যদি তোমার ম্যাথ করার পরে এখানে নেগেটিভ ভ্যালু আসতো তখন মনে রাখবে এই দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয় বা বেসিক। তো এখন তোমার ভ্যালুটা আসছে কি পজিটিভ না, সো ভ্যালুটা যেহেতু পজিটিভ আসছে তাহলে দ্রবণের প্রকৃতি হচ্ছে অম্লীয়, আর ভ্যালুটা যদি নেগেটিভ আসতো তাহলে দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। সো পজিটিভ ভ্যালু মানে এখান থেকে যে ঘনমাত্রা তুমি পাবা এটাই তোমার হচ্ছে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এখান থেকে তুমি pH ইকুয়ালস টু মাইনাস লগ অফ যেটা পাইছো এটা বসাই দিতা, তাহলে pH ও কিন্তু পেয়ে যাইতা। আর এখান থেকে যদি নেগেটিভ ভ্যালু পাইতা তার মানে দ্রবণের প্রকৃতি বেসিক, বাট একটা ভ্যালু তো পাইছো, নেগেটিভের পরে একটা ভ্যালু পাইছো, তো তাইলে দ্রবণের প্রকৃতি যেহেতু বেসিক তাহলে এখান থেকে তুমি POH পাইতা, POH ইকুয়ালস টু মাইনাস লগ অফ এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। বি কেয়ারফুল, এখানে তুমি নেগেটিভ দ্বারা শুধুমাত্র বুঝছো দ্রবণটা বেসিক, কিন্তু এই জায়গায় ঘনমাত্রা কিন্তু নেগেটিভ সাইন বাদে জাস্ট এতটুকু বসাবা, নেগেটিভটা বসাবা না, নেগেটিভ বসাবা না, নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে বেসিক, যেই ঘনমাত্রা পাইছো POH পাবা, তার মানে বেসিক যেহেতু তাই এইটুকু জাস্ট বসাবা। এগুলো হচ্ছে দেখাই দিচ্ছি কারণ সামনে এমনভাবে ম্যাথ সেট করা থাকতে পারে যে তোমার হচ্ছে সব ভ্যালুগুলো বের করতে পারতেছো খুব ইজিলি, লগের ক্যালকুলেশন দিয়ে POH নির্ণয় করতে দিতে পারে। সো বি কেয়ারফুল, এইগুলো নেগেটিভ সাইনটা দ্বারা খালি বেসিক বোঝায়, ঘনমাত্রার মধ্যে নেগেটিভ সাইন বসাইতে যাও না, কেয়ারফুল। ওকে ওকে, সো আমরা আশা করি বুঝছি। নেক্সট এই ম্যাথটা বলছে এই যৌগে আয়রনের জারণ মান কত। আমি আগেই বলছি এই ধরনের ম্যাথ আমি কখনো এক্স ধরে ধরে এত টাইম নষ্ট করি না, কিন্তু এটা একটা জটিল যৌগ তাইলে আমি একবার এক্স ধরি। অ্যামোনিয়াম কিভাবে থাকে ভাইয়া, অ্যামোনিয়াম এইভাবে থাকে NH4+, মানে এইটার জারণ মান যদি ধরো তুমি +1, আছে কয়টা 3টা, তাহলে এটা হচ্ছে +3। আয়রন এখানে আছে, আয়রন কয়টা আছে একটা, তাহলে x ইন্টু 1 মানে একটা। সায়ানো আমরা জানি নেগেটিভ লিগ্যান্ড -1, আছে কয়টা 6টা। পুরোটা দেখো, পুরো যৌগের উপর কোনো নেগেটিভ পজিটিভ চার্জ নাই, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি দেখো x এর ভ্যালু আসে -6, ওদিকে গেলে +6, 3 ওইদিকে গেলে -3, তাহলে আলটিমেটলি 3। তাহলে এখানে আয়রনের জারণ মান কত ভাইয়া, +3। বোঝা গেছে আশা করি। সো আমরা নেক্সটটাই চলে যাচ্ছি। আমাদের নেক্সট কি বলতেছে, নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। সো আমাদের জারক বিজারক উভয় হিসেবেই কাজ করে, এই জন্য একটা ছন্দ শেখা লাগবে। ছন্দটা চলো আমরা শিখে নিই। ও সাথী ফিরবে
না হাই, ঠিক আছে, ও সাথী ফিরবে না হাই। সো স্যাকা টাকা খাইছে, স্যাকা টাকা খাই বলতেছে ও সাথী ফিরবে না হাই। সো ও সাথী ফিরবে না হাই দিয়ে এটা হচ্ছে জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করে, জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করে। সে কি আছে, ওতে হচ্ছে ওজন, সাথীতে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফিরবেতে হচ্ছে ফেরাস সালফেট, নাতে হচ্ছে নাইট্রাস অ্যাসিড, বি কেয়ারফুল নাইট্রিক না নাইট্রাস অ্যাসিড, হাইতে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। সো এই দুই সবগুলোর মধ্যে যেটা আছে এখানে সেটাই জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। তো জারক বিজারক উভয় হিসেবে দেখো কোনোটাই মিলতেছে না, কিন্তু যে ফেরাস সালফেটকে যদি তুমি ভেঙে ফেলো, ফেরাস সালফেটকে যদি তুমি ভেঙে ফেলো কি পাচ্ছ, Fe2+ পাচ্ছ, SO4 2- পাচ্ছ। তো এই যে Fe2+, এই জিনিসটা তো অপশনে আছে না, তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। তো যেহেতু এই জিনিসটা শিখে ফেললাম, আমরা আরেকটা আগে করে ফেলি, এটার আগে এইটা করে ফেলি। আচ্ছা, এখানে আরেকটা আছে, অবস্থা ভেদে জারক ও বিজারক হতে পারে না কোনটি, হতে পারে না কোনটি, ভালো করে খেয়াল করো। পারে কে কি, ওতে হচ্ছে ওজন, সাথীতে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফিরবে না হচ্ছে ফেরাস সালফেট, ফিরবে নাতে হচ্ছে নাইট্রাস অ্যাসিড, হাইতে হচ্ছে হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে কোনটা পারে না, এদের মধ্যে যেটা নাই সেটাই। তাহলে ওজন তো ছিল, অক্সিজেন কি ছিল, অক্সিজেন ছিল না, তার মানে এইটা পারবে না। বাকিগুলো দেখো ছিল কিন্তু। সো আমরা আলটিমেটলি অ্যান্সারটা দেখো অক্সিজেন। সো আলটিমেটলি বুঝে গেলাম নিচের কোনটি জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করে, এই পড়ালেখাটা বুঝে গেলাম। ওকে, এখন আসো পরের কোশ্চিনে। নিচের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া তোমার ইংলিশে আরেকটা নামে তোমাদের বিগত বছরের কোশ্চিন আসছে, এটা হচ্ছে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, বা এটাকে বলা হয় অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। এখন অসামঞ্জস্যকরণ বিক্রিয়ার একটা টেকনিক হচ্ছে যে একটা মৌল একই সাথে জারিত হবে বিজারিত হবে, একটা মৌল একই সাথে তার জারণও হবে বিজারণও হবে। সো মৌল হতে পারে, সেটা যৌগ হইতে পারে। সো একটা মৌল যদি একই সাথে জারণও হয় বিজারণ হয়, ধরো আমার এখানে আছে ক্লোরিন, ক্লোরিন যদি একই সাথে জারিত হয়, ধরো এখানে 0 অবস্থায় আছে, তাহলে জারিত হইলে এটা একবার হবে, মানে জারিত হইলে একবার Cl+ হবে, জারণ মান বাড়ছে, তার মানে এখানে জারণ হয়েছে। আর এই ক্লোরিনের আরেকটা যৌগ এখানে থাকবে যার জারণ মান কমে, ধরো মাইনাসে গেছে, দেখো 0 থেকে -1 কমে গেছে জারণ মান, তাহলে এখানে আমার বিজারণ হয়েছে। মানে এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে তোমার উৎপাদের দিকে দেখবা একই মৌলের দুইটা যৌগ আছে, ক্লোরিনের এইটা একটা যৌগ আছে, আবার সেম ক্লোরিনের এটা একটা যৌগ আছে। সেম ভাবে ক্লোরিন না দিয়ে অন্য কিছু দিয়েও থাকতে পারে, ক্লোরিন দিয়ে বেশি আসে তো এই জন্য ক্লোরিনটা বললাম। তার মানে একটা যৌগের একই সাথে জারণ হবে একই সাথে বিজারণ হবে, এটাকে বলা হয় অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তো আমরা দেখি, তো এখানে ক্লোরিন আছে, ঠিক আছে, এখানে সোডিয়াম আছে এবং দুইটা মিলে জাস্ট একটা যৌগ দেওয়া আছে, তাহলে এটা তো সম্ভব না। এখানে সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড আছে, এই জিনিসটার একটা আলাদা নাম আছে এই বিক্রিয়াটা, সেটা হচ্ছে এটা একটা লবণ এটা একটা লবণ, দুইটা লবণের মধ্যে বিক্রিয়া হয়েছে, দুইটা লবণের মধ্যে বিক্রিয়া হওয়ার ফলে জাস্ট দেখো এই লবণের সিলভার আয়ন আর ওই লবণ থেকে ক্লোরাইড আয়ন এই দুইজন একসাথে জোড়া লাগছে, দেখো এই মানে আয়ন দ্বয়ের বিনিময় হয়েছে, সিলভার ক্লোরাইড তৈরি করছে। এই লবণের সোডিয়াম আর এই লবণের নাইট্রেট জোড়া লেগে সোডিয়াম নাইট্রেট হয়েছে, কিন্তু তার জারণ মানের কোনো চেঞ্জ হয় না। এই বিক্রিয়ার নাম হচ্ছে ভাইয়া দ্বিবিয়োজন বিক্রিয়া। এই দ্বিবিয়োজন বিক্রিয়া যদি দেখো, এটা জারণ মান কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে, তাই এটা জারণ বিজারণ বিক্রিয়া না। দ্বিবিয়োজন বিক্রিয়ার পাশে লিখে রাখো, নোট যারা করবা, জারণ বিজারণ বিক্রিয়া এটা না, ঠিক আছে, কারণ এটা জারণ মানের কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট জারণ মান হচ্ছে একটার আয়নের একটা আয়ন একটা লবণের একটা আয়নের সাথে আরেকটা লবণের আরেকটা আয়ন অ্যাটাচড হয়ে যাচ্ছে, জারণ মান +1 -1 +1 -1ই থাকছে, তাহলে জারণ মানের চেঞ্জ হচ্ছে না, জারণ বিজারণ না এটা। পরেরটায় আসো, দেখো এখানে ক্লোরিন আর পানির রিঅ্যাকশন করা হয়েছে, ক্লোরিন এখানে 0 অবস্থায় আছে, এই সেলে আমরা জানি ক্লোরিন -1 হাইড্রোজেন হচ্ছে পজিটিভ, মানে 0 থেকে -1 এ গেছে, তার মানে এখানে কি হয়েছে ভাইয়া, কমে গেছে, মানে বিজারণ হয়েছে। আবার সেম ভাবে তুমি এই দিকে এসে তাকাও, এখানে এই সেম ক্লোরিনের দুইটা যৌগ আছে, তার মানে এই ক্লোরিনের এই সাইডে ক্লোরিন একটা ছিল, এটা বিজারণ একটা হয়েছে, আবার এখানে এখানে তুমি দেখো ক্লোরিন -1 আছে, তার মানে এটার সরি এখানে হচ্ছে +1 আছে, তার মানে এটা 0 থেকে +1 এ গেছে, তার মানে 0 থেকে +1 মানে জারণ মান বাড়ছে, মানে এখানে জারণ হয়েছে। তাহলে একই ক্লোরিনের একই সাথে জারণ হয়েছে বিজারণ হয়েছে এবং দুইটা একই দিকে হচ্ছে উৎপাদে দুইটা ক্লোরিনের যৌগ আছে, তার মানে এটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। সো আমি হইলে কি করতাম, এত কিছু দেখার সময় নাই ভাইয়া, ক্লোরিন এখানে ছিল, এই পাশেও ক্লোরিনের একটা যৌগ, এই পাশে একটা, তার মানে একটা জারণ হয়েছে একটা বিজারণ হয়েছে, এটা জারণ হয়েছে এটা বিজারণ হয়েছে, দাগাও এটা অসামঞ্জস্যকরণ, ঠিক আছে, ডান। আর এই নিচেরটা হচ্ছে আলটিমেটলি জারণ বিজারণ বিক্রিয়া, এটা কি জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে ক্লোরিন -3 তাহলে আয়রন +3,
আয়রন +3 থেকে এখানে আয়রন 2+ গেছে, 3 থেকে 2+ গেছে মানে কি জারণ মান কমছে, তার মানে এটার কি হয়েছে বিজারণ হয়েছে, বিজারণ হয়েছে। আর এইখানে আমি যদি আরেকটা কালি দিয়ে দেখাই, সেটা হচ্ছে দেখো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে টিন আছে হচ্ছে 2+ আকারে, Cl 2- তাহলে এটা 2+, আর এখানে আছে 4+, তাহলে 2 থেকে 4+ গেছে মানে জারণ মান বাড়ছে, তার মানে এই টিনের হয়েছে জারণ হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবে। এখন যার জারণ হয় তাকে বলা হয় বিজারক, কথাটা মনে রাখো, কয়েকটা কথা মনে রাখো। টিন হচ্ছে এখানে জারণ হয়েছে, এটা টিনকে বলা হবে কি ভাইয়া বিজারক, আর যার মোটামুটি যার হচ্ছে বিজারক, সরি যার জারণ হয় তাকে বলা হয় বিজারক, আর যার বিজারণ হয় তাকে বলা হয় হচ্ছে জারক, ঠিক আছে, এটা সামনে কাজে লাগবে। এই জিনিসগুলো ভাইয়া একটু কষ্ট করে মাথায় রাখো, তাহলে কিন্তু অনেক জিনিসগুলো ইজি হবে। ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি। অনেক কিছু ব্যাখ্যা এখানে একটা কোশ্চেনের মধ্যে চলে আসলো। এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটাকে বলা হয়, এই বিক্রিয়াটা স্পেশালি মনে রাখবে, এই বিক্রিয়াটার একটা নাম আছে, এটা হচ্ছে সত্য জারণ বিজারণ বিক্রিয়া। সত্য জারণ বিজারণ বিক্রিয়া কি বলা হয় এটাকে? সত্য জারণ বিজারণ। সত্য জারণ বিজারণ জিনিসটা কি? সত্য জারণ বিজারণ জিনিসটা হচ্ছে একটা যৌগের মধ্যে যেই দুইটা মৌল আছে ইন্ডিভিজুয়ালি, এটা একটা মৌল, এটা একটা মৌল, এই মৌল একটা যৌগের মধ্যে থেকে দুইটা মৌল, একটা জারিত হয়ে যায় একটা বিজারিত হয়ে যায়। একটা যৌগের মধ্যে দুইটা মৌল, একটা জারিত হচ্ছে আর একটা বিজারিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটাই হচ্ছে কাহিনী। তো এখন দেখো এইখানে বলছে বিক্রিয়াটিতে কোনটা জারিত হয় কোনটা বিজারিত হয়। সো খেয়াল করো, এখানে তুমি যদি দেখো অক্সিজেন এখানে দেখো O3 অবস্থায় ছিল, বিক্রিয়ার পরে সেটা O2 তে কনভার্ট হয়েছে, এটা মুক্ত অবস্থায় গেছে মানে 0 হয়ে গেছে। আর অক্সিজেন বিক্রিয়া আমরা জানি -2 আকারে থাকে, তাহলে -2 থেকে সে যখন 0 তে গেছে, জারণ মান -2 একটা কি ভ্যালু, ছোট ভ্যালু, 0 একটা বড় ভ্যালু, সো ছোট থেকে বড়তে গেছে, তার মানে অক্সিজেনের কি হয়েছে জারণ হয়েছে। আর নাইট্রোজেন যদি তুমি ইটসেলফ এই জায়গায় খেয়াল করো, এটা অক্সিজেনে -2 তিনটা আছে, -6, পটাশিয়াম হচ্ছে +1, তার মানে কি আছে, পটাশিয়াম হচ্ছে +1, তার মানে এটা হচ্ছে মোটামুটি হচ্ছে -6 আর +1 মানে -5, আর ওইদিকে গেলে +5, তাহলে নাইট্রোজেন এখানে আছে হচ্ছে +5 আকারে। বিক্রিয়ার পরে তুমি এখানে দেখো -4 আর +1 মানে এখানে সে বিক্রিয়ার পরে হয়ে গেছে হচ্ছে +3 তে। তাহলে দেখো এই নাইট্রোজেন আগে ছিল +5, এখন হয়েছে +3, মানে জারণ মান কমছে, তার মানে এখানে তার বিজারণ হয়েছে, বিজারণ হয়েছে। তার মানে এখানে যদি আমি বলি যার জারণ হয় সেই কিন্তু জারিত হয়, তার মানে জারিত হয়েছে কে? অক্সিজেন, কারণ এটা জারণ হয়েছে। আর যার বিজারণ হয় সেই বিজারিত হয়, তাহলে বিজারিত হয়েছে কি? আমার নাইট্রোজেন। তো জারিত হয়েছে অক্সিজেন, বিজারিত হয়েছে নাইট্রোজেন, তার মানে জারিত আগে, অক্সিজেন আগে থাকবে, নাইট্রোজেন আগে, বাদ, অক্সিজেন আগে থাকবে, অক্সিজেন আর নাইট্রোজেন, এই যে অক্সিজেন আর নাইট্রোজেন, এটা হবে কারেক্ট অ্যান্সার। পটাশিয়াম এখানে কোনো ভূমিকা নাই, এখানে পটাশিয়ামের বাদ। সো মোটামুটি এই হচ্ছে ব্যাপার ছিল, এটা তো আগেই করে ফেলছি। সো তারপরে দেখো অম্লীয় মাধ্যমে বিজারক থেকে একটি K2Cr2O7 অণু কয়টি ইলেকট্রন গ্রহণ করে? আসলে এই জিনিসটা তার তুল্য সংখ্যা মিন করে। এই যে কথাটা বলছে K2Cr2O7 হচ্ছে একটা জারক, জারক, জারক কি ধরনের বিক্রিয়া করবে? বিজারণ বিক্রিয়া দিবে। বিজারণ মানে কি? সে ইলেকট্রন গ্রহণ করবে, সেই জিনিসটাই বলা হয়েছে অম্লীয় মাধ্যমে বিজারক থেকে একটি K2O7 কয়টি ইলেকট্রন গ্রহণ করে। সো জারক বিজারণ বিক্রিয়া দেবে, বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়। তো এখানে জিজ্ঞাসা করছে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে K2Cr2O7, এই জন্য তোমাকে একটু জারকগুলো নিয়ে পড়ালেখা করতে হবে। সো জারক হিসেবে কে আছে? K2Cr2O7। এখানে তুমি যদি খেয়াল করো কেন্দ্রীয় মৌল কে আছে ভাইয়া? ক্রোমিয়াম। সো ক্রোমিয়ামের জারণ মানটার দিকে একটু খেয়াল করো। ক্রোমিয়ামের জারণ মান তুমি যদি দেখো অক্সিজেন -2 × 7 -14, পটাশিয়াম হচ্ছে +1 × 2 +2 মানে -12, তাহলে 2x = ওইদিকে গেলে +12, x = 6, তার মানে ক্রোমিয়ামের মাথায় থাকবে কি ভাইয়া? +6। বিক্রিয়ার পরে ক্রোমিয়াম চেঞ্জ হয়ে যখন ইলেকট্রন গ্রহণ করা শেষ, সেটা চেঞ্জ হয়ে যায় ক্রোমিয়াম 3+এ। তাহলে এটা তুল্য সংখ্যা কেমন আসবে? তুল্য সংখ্যা আসবে দেখো আগে ছিল 6, বিক্রিয়ার পরে হয়ে গেছে 3, পার্থক্য কত? 6 থেকে 3, পরিবর্তনটা কত হয়েছে? পরিবর্তনটা হচ্ছে 6 - 3 মানে হচ্ছে 3। এবং এই ক্রোমিয়াম আছে কয়টা? আসলে কেন্দ্রীয় মৌল হিসেবে 2টা, তার মানে এখানে 2 দিয়ে গুণ করবা, তার মানে সে মোট তুল্য সংখ্যা যেহেতু 6, সে মোট 6টা ইলেকট্রন এখানে গ্রহণ করে। কয়টা ইলেকট্রন ভাইয়া? 6টা ইলেকট্রন। সেম ভাবে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হিসেবে দেখো, জারকগুলো একটু দেখাই দিই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ, এটা আছে দেখবা যৌগের মধ্যে +7 আকারে। বিক্রিয়ার পরে এটা পরিবর্তন হয়ে যায় +2 আকারে, অম্লীয় মাধ্যমে অলওয়েজ, মানে অম্লীয় মাধ্যমগুলো আমি করাই দিচ্ছি, অম্লীয় মাধ্যমগুলোই তোমার আসবে, অম্লীয় মাধ্যম বুঝাইতে H+ দিয়ে দিলাম।
সো জারকগুলো ইলেকট্রন গ্রহণ করে বিজারক থেকে। সো এখানে তাহলে 7 থেকে যেহেতু 2 হয়েছে, পার্থক্য কত ভাইয়া? 7 থেকে 2 পার্থক্য 5। আর এখানে তুল্য সংখ্যা কত আছে? ম্যাঙ্গানিজের মানে ম্যাঙ্গানিজ সেন্ট্রাল অ্যাটম কয়টা আছে? একটা আছে, তার মানে এটা আসছে 5। সো আলটিমেটলি তাহলে আমার অ্যান্সার এটা আসছে 6। আমি আরেকটা দেখাই দিলাম, সেটা হচ্ছে আমাদের কোনটা? KMnO4। সো এরকম ভাবে তুমি বিজারকগুলো যদি খেয়াল করো, বিজারক, সো বিজারক হিসেবে ধরো অক্সালিক অ্যাসিড আছে H2C2O4, এটা তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া কত? 2। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড থেকে যারাই পাবা, ক্যালসিয়াম অক্সালেট পাও, সোডিয়াম অক্সালেট পাও, Na2C2O4, সবার তুল্য সংখ্যা জানবা হচ্ছে 2। তারপরে আমাদের মোটামুটি হাইড্রোজেন সালফাইড আছে, এটা তুল্য সংখ্যা 2। হাইড্রোজেন পার অক্সাইড আছে H2O2, এটা তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া কি? 2। যে কোনো প্রকার লবণ আছে পটাশিয়াম আয়োডাইড, এটা তুল্য সংখ্যা 2। ফেরাস সালফেট আছে, ফেরাস সালফেট, এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। এগুলো সব বিজারক। ঠিক আছে, তো আমি জারক শিখলাম, বিজারক শিখলাম, মোটামুটি এই জিনিসগুলো দ্বারা বুঝলাম যে এটা কতটা ইলেকট্রন গ্রহণ করছে অথবা বিজারকগুলো কতটা ইলেকট্রন ত্যাগ করছে। সো আমাদের এই জিনিসগুলো আলটিমেটলি ডান। আমরা নেক্সটে যাচ্ছি। এখন এখানে আয়োডোমিতি আর ডিমিতির অংশটা চলে আসছে। ঠিক আছে, আয়োডোমিতি আর ডিমিতির রিয়াকশনগুলো আমি যদি তোমাকে একটু দেখাই দিই। আয়োডিমিতি আগে যদি বলি, আয়োডিমিতি, আয়োডিমিতিতে যে জিনিসটা সেটা হচ্ছে একটা রিয়াকশন হবে এখানে, 1 রিয়াকশন। আর ডিমিতি, আয়োডিমিতিতে একটা রিয়াকশন হবে। সো এখানে বিজারক, এখানে হচ্ছে বিজারক হিসেবে অলওয়েজ দেখবা সোডিয়াম থায়োসালফেট ইউজ হবে, তাহলে Na2S2O3। আর জারক হিসেবে এখানে ইউজ হয় আয়োডিন। যখন এই অবস্থায় থাকে এটাকে জারক বলে। কেন জানো? আয়োডিনের মুক্ত অবস্থায় যখন থাকে এটা জারণ মান থাকে 0। মুক্ত অবস্থায় যখন 0 থাকে এটাই তাই আয়োডিনের সর্বোচ্চ জারণ মান। সো মনে রাখবা, জারক হইতে গেলে একটা কন্ডিশন আছে যে জারণ মানটা ম্যাক্স থাকা লাগে, তাহলে ম্যাক্স জারণ মান থাকে। দেখো আয়োডিনের এই জায়গায় তার জারণ মানটা ম্যাক্স না, আয়োডিন যখন 0 অবস্থায় থাকে, তাহলে এটা হচ্ছে জারক, এটা হচ্ছে আয়োডিন হচ্ছে জারক, আর সোডিয়াম থায়োসালফেট বিজারক। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এটা রিয়াকশন করে, রিয়াকশন করে এই আয়োডিন আর সোডিয়াম মিলে সোডিয়াম আয়োডাইড ফর্ম করে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এই জিনিসটা বিজারক। তো এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বিজারক। সো এটা হচ্ছে এরকম একটা যৌগ তৈরি করে, Na2 2 মতোই থাকে, S2 জায়গায় S4 হয়ে যায়, O3 জায়গায় O6, মানে ডাবল হয়ে যায়। সো আলটিমেটলি এই দুইটা যৌগের মধ্যে এখন তুমি দেখো তো সমতা যদি করো, তাহলে দেখো আয়োডিন এখানে কয়টা ছিল? 2টা। এখানে কয়টা আছে? 1টা, তাহলে এখানে একটা 2 দাও। সোডিয়াম এখন কয়টা হয়ে গেছে? 2টা, ওইদিকে 2টা, 4টা, তাহলে এখানে একটা 2 দাও। সো এই হচ্ছে তোমার সমতা, যেখানে আয়োডিন হচ্ছে জারক আর সোডিয়াম থায়োসালফেট হচ্ছে বিজারক। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখলাম। এটা হচ্ছে আয়োডিমিতির রিয়াকশন। আর আয়োডোমিতিতে কি হয়? আয়োডোমিতি, আয়োডোমিতিতে প্রথমে তোমার আয়োডিনটা দেওয়া থাকে না। এখানে আয়োডিমিতি থেকে মনে রাখতে পারো দি কথা থেকে মনে রাখতে পারো দেওয়া আছে। কি দেওয়া আছে? আমার নামের মধ্যে আয়োডো কথা আছে, তাহলে কি দেওয়া আছে? আয়োডিন দেওয়া আছে, সেজন্য ডিরেক্ট আয়োডিন তুমি দিয়ে দিছো রিয়াকশনে। আর আয়োডো থেকে মনে রাখতে পারো, ডো থেকে মনে রাখা যায় ভাইয়া ডু মানে কাজ করে আসো, কাজ করে কি করব? কাজ করে আয়োডিন বের করো, কাজ করে আয়োডিন যদি বের করতে, তাহলে এখানে আয়োডিন ডিরেক্টলি দেওয়া নাই। আয়োডিন যেহেতু ডিরেক্টলি দেওয়া নাই, তাহলে আয়োডিন তোমাকে আগে তৈরি করতে হবে। আয়োডিন তৈরি করার জন্য তোমার 2টা স্টেপ, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এইটা, দ্বিতীয় স্টেপের রিয়াকশন এইটা, ফার্স্ট স্টেপ এটা মনে রাখা লাগবে। হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, কপার সালফেট একটা লবণ। সো এটার সাথে আমাদের হচ্ছে প্রথমে আয়োডাইড লবণের বিক্রিয়া হবে। আয়োডিন তো এখন ডিরেক্টলি দেওয়া নাই, আয়োডাইড লবণের বিক্রিয়া করে আয়োডিন তৈরি করব। আয়োডিনের বিক্রিয়া করে আমার উদ্দেশ্য কি? আয়োডিন বানানো। আয়োডিন বানাই ফেলছি। তারপরে এখানে Cu2I2, এইরকম একটা যৌগ হবে। আর পটাশিয়াম দেখলে, পটাশিয়াম আর সালফেট, যারা জারণ বিজারণের রিয়াকশন গুলো দেখছো সমতাকরণ, তারা জানো। এখন তাহলে সমতাকরণ করো। আয়োডিনের কাজ কার সাথে? তাহলে আয়োডিনটা আগে রিয়াকশন করো, মানে সমতা করবে। 2 2 4টা আয়োডিন, তাহলে এদিকে হচ্ছে কয়টা? 1টা, তাহলে এদিকে 4 দাও, একটা 4 দিলে হয়েছে। আচ্ছা, কপার এদিকে 4 দিলে কি হয়েছে? পটাশিয়াম 2টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে, তাহলে এদিকে একটা পটাশিয়ামের সামনে 2 দাও। ঠিক আছে, 4 হয়ে গেল। আচ্ছা, আর এই পাশে কপার কয়টা আছে ভাইয়া? 2টা। এই পাশে কয়টা আছে? 1টা, তাহলে এখানে একটা 2 দাও। সো মোটামুটি আমার এখানে রিয়াকশন হয়ে গেছে। তোমার যে কাঙ্ক্ষিত আয়োডিন তুমি পেয়ে গেছো না? এই যে আয়োডিন পেয়ে গেলে, আয়োডিন যখন পেয়ে গেছো তখন পরে রিয়াকশনটা আবার রিপিট হবে। তাহলে আয়োডিন যখন পেয়ে গেছো, আয়োডিন, এবং বিজারক হিসেবে অলওয়েজ ইউজ হবে কি? সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3। আর এখানে কি হবে? ওই যে তাহলে হচ্ছে সোডিয়াম আর আয়োডিন মিলে সোডিয়াম আয়োডাইড হবে। আর এটা হচ্ছে Na2S2O3 থেকে Na2
S4O6 হবে। তাহলে এখানে কি হচ্ছে আয়োডিন 2টা, এখানে তাহলে 2 দাও, আর এই 2 2 4, তাহলে এখানে সোডিয়ামের সামনে 2 দাও। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে এখন উপরের বিক্রিয়াটাতে জারক কে ছিল বিজারক কে ছিল? তুমি দেখো উপরের বিক্রিয়ায় পটাশিয়াম আয়োডাইডে আয়োডিন ছিল এরকম I- আকারে, আয়োডিনের জারণ মান এখানে কম ছিল, তাহলে এটা তো জারক হইতে পারবে না। এটা তাহলে প্রথমে এই বিক্রিয়ায় আয়োডিন পটাশিয়াম আয়োডাইড ছিল বিজারক, আর তাহলে এটা যদি বিজারক হয় তাহলে কপার সালফেট লবণটা এখানে ছিল জারক। কিন্তু পরবর্তীতে যখন এই বিক্রিয়ায় গেছে আয়োডিন এখন 0 অবস্থায় চলে আসে, তাহলে এইটা তখন হয়ে গেছে জারক আর এইটা তখন হয়ে গেছে বিজারক। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা এই রিয়াকশনগুলো মনে রাখলে আয়োডিমিতেও পারবো ডোমিতেও পারবো। এখন আসো আমাদের কোশ্চিনে কি বলছে সেটাই যাই। কোশ্চিন বলছে সোডিয়াম থায়োসালফেট আর আয়োডিন সোডিয়াম টেট্রাথায়োনেট আর সোডিয়াম আয়োডাইড তৈরি করছে বিক্রিয়ায়, আয়োডিন জারক কিনা? আয়োডিন এখানে 0 অবস্থায় আছে, আয়োডিনের জারণ মান সর্বোচ্চ, তার মানে এটা জারক, কারেক্ট। আয়োডিনের জারণ ঘটছে, জারক যেটা সেটা জারণ ঘটে না, জারক যেটা এটার বিজারণ ঘটে, জারকের বিজারণ ঘটে, তার মানে এটা ভুল। সোডিয়াম থায়োসালফেট এটা জারক, সোডিয়াম থায়োসালফেট যদি জারক হয় তাহলে এই আয়োডিন জারক হলে সোডিয়াম থায়োসালফেট জারক কেমনে হয়? এটা বিজারক। ঠিক আছে, তার মানে আমার অ্যান্সার কোনটা? এটাও ভুল। অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা, ক নাম্বারটা। ঠিক আছে, তো আমরা এখানে পুরো জিনিসটা বুঝছি, এখানে তাহলে এখন ব্যাখ্যায় যে খুব ইজিলি পারতেছি। তো আমাদের তাহলে মোটামুটি এই পোর্শনটা করলে ডান। তো আমাদের পরিমাণগত রসায়ন এই পর্যন্তই ছিল। আমরা নেক্সটে যে অংশটায় চলে যাব সেটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন পার্টটাতে। আশা করি আমরা যে এমসিকিউগুলো করছি সেগুলোর মাধ্যমে পরিমাণগত রসায়নের পার্টটা খুব ইজিলি তুমি কাভার করতে পারছো, খুব ইজিলি বুঝতে পারছো। কিছু জিনিস বাদ পড়ছে বা কাভার হয় নাই হইতে পারে, আমরা একাডেমিকের সাথে রেলিভেন্ট করে পড়তেছি, সো সমস্যা নাই, আমরা আলটিমেটলি এটা কাভার করে ফেলতে পারবো। তবে তুমি আজকের এই পরিমাণগত রসায়ন ক্লাসটা করে একটা বিষয় বুঝছো যে তোমাকে যদি হাতে ক্যালকুলেশনের মতো করে তোমাকে ভ্যালুগুলো দেয় এবং তুমি যদি একটু ট্রাই করো, একটু কাছাকাছি কিছু অ্যাপ্রোচ জানো, খুব ইজিলি সেটা তুমি সলভ করতে পারবা। কোনো রকম অজুহাত তোমাকে দেওয়া লাগবে না, ক্যালকুলেটর ছিল না, বড় ক্যালকুলেশন হ্যান ত্যান, মানে তোমার জিনিসটা কি বড় ক্যালকুলেশন কিন্তু আমাদেরও ছিল, বাট আমরা অ্যাপ্রোচটা অন্যভাবে করছি যে কাছাকাছি একটা ভ্যালুতে পৌঁছালে আমার হচ্ছে, দেখে চোখ টোক দিয়ে কিভাবে করে ফেলা যায় সেই জিনিসগুলো দেখছি। সো পরিমাণগত রসায়নের মধ্যে একটা প্যারাদায়ক চ্যাপ্টার আমরা শেষ করলাম। সো নেক্সটে আমাদের যে চ্যাপ্টারটা আমরা ধরবো সেটা হচ্ছে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা। সো আশা করি তোমরা হচ্ছে পরিমাণগত রসায়নের পার্টটা আগে সুন্দর মতো কাভার করে তারপর একটা নতুন চ্যাপ্টারে যাবা। দরকার হয় এখানে 5 মিনিট ব্রেক নাও, ব্রেক নিয়ে একটা নতুন চ্যাপ্টারে যাও। সো সবাইকে তড়িৎ রসায়নের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা পরিমাণগত পার্টটা এখানে শেষ করতেছি। সো ভাইরা তড়িৎ রসায়ন পার্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমরা তড়িৎ রসায়ন পার্টটাকেও প্রথমে আমরা টাইপ ওয়াইজ ভাগ করে ফেলছি। সো টাইপ ওয়াইজ আমরা দেখে নিব কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো আমাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট। প্রথম যেটা আছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। ঠিক আছে, সো তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা যে পার্টটা আছে, কোনটা পরিবাহী কোনটা অপরিবাহী কোনটা অর্ধপরিবাহী বা হচ্ছে কোনটা ইলেকট্রোলাইটের উপর বেস করে দুইভাবে আবার তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ অবিশ্লেষ্য দুইটা ভাগে ভাগ করা যায়। সো এই জিনিসগুলো আমরা দেখব। এগুলো আমাদের দুই জায়গায় মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আসো তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ জিনিসটা আছে, আর একটা আছে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। সো তড়িৎ বিশ্লেষণ কোষ আর তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে তড়িৎ রাসায়নিক কোষটা আমার একটু বেশি ইম্পর্টেন্ট। তবে তড়িৎ বিশ্লেষণ কোষ থেকে আমাদের যেই লগুলো আসে, যেমন ফ্যারাডের সূত্র, ঠিক আছে, ফ্যারাডের 2টা সূত্র আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর তড়িৎ বিশ্লেষণ কোষ থেকে আমাদের আরো কিছু কোশ্চিন আসে, সেই জিনিসগুলো হচ্ছে কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে। ঠিক আছে, এই টাইপের যে কোশ্চিনগুলো আছে, ক্যাথোডে কত গ্রাম জমা হবে, অ্যানোড কতটুকু ক্ষয়প্রাপ্ত হবে, বা আমি যদি একটা লবণকে বিশ্লেষণ করি অ্যানোড এবং ক্যাথোডে কে কে যাবে, এই কোশ্চিনগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট বলা হয়েছে একটা সেন্সে, 2টা ইম্পর্টেন্স, বাট এর মধ্যে যে টাইপগুলো আছে, যেমন ফ্যারাডের সূত্র, কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে, ওইগুলো মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো বুঝতে পারছো আশা করি। এরপর আসলে তড়িৎ রাসায়নিক কোষ। সো তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে আমাদের অনেক কাহিনী আছে। গ্যালভানিক কোষ বলা হয় এটাকে, ঠিক আছে, এটাকে গ্যালভানিক কোষ বলে, এটাকে ড্যানিয়েল সেল বলে, অনেক নামে ডাকা হয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এখান থেকে আমাদের কোষ বিভব জিনিসগুলো চলে আসে, কোষ বিভব, তারপরে প্রমাণ অবস্থায় কোষ বিভব আসে, আর একটা হচ্ছে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, যেটাকে আমরা নার্নস সমীকরণ বলতেছি। সো নার্নস সমীকরণটা আমাদের ভার্সিটি অ্যাডমিশনে লেস ইম্পর্টেন্ট, কারণ এখানে ক্যালকুলেশনগুলো টাফ হয়।
কিন্তু আমাদের একাডেমিক এইচএসসিতে ভাই এটা বাদ দিলে তুমি কিন্তু ধরা খেয়ে যাবে, সেটা বাদ দেওয়া যাবে না। আর এই জায়গায় আছে তড়িৎদ্বার বিভব, তারপর কোষ বিভব প্রমাণ অবস্থায় আছে, আর কোষ বিভব অপ্রমাণ অবস্থায় যদি বের করতে চাও নার্স ইকুয়েশনের মাধ্যমে বের করা লাগবে। গিবসের মুক্ত শক্তি আর কোষ বিভবের মধ্যে সম্পর্ক, মুক্ত শক্তি মানে হচ্ছে ডেল জির ব্যাপার স্যাপারগুলো আসবে, সো এটা অতটা ইম্পর্টেন্ট না। এখান থেকে কোষ বিভব পার্টটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ট্রিপল স্টার, ঠিক আছে, যে তোমাকে ই নট সেল যেটা বের করতে দেয়, ই নট সেল এটা ইম্পর্টেন্ট, এটা বের করাটা ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এর বাইরেও কয়েকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে কোন পাত্রে দ্রবণ রাখা যাবে, কোনটায় রাখা যাবে না, এই টাইপের যে কোশ্চেনগুলা। তারপরে তড়িৎ রাসায়নিক কোষ থেকে আরেকটা টপিক এক্সট্রা করে না বললেই না, সেটা হচ্ছে লবণ সেতু অংশটা ভালো মতন পড়বা। লবণ সেতুতে কোন কোন লবণ ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, এই জিনিসটা জানা লাগবে আমাদের, এটা আবার ট্রিপল স্টার, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের ওভারঅল টাইপগুলো নিয়ে আলোচনা। এখন চলো আমরা ডিরেক্ট কোশ্চিনে চলে যাই, যে আমরা সলভগুলো করে ফেলি। সো দেখো এখানে কি বলছে, প্রথম কোশ্চিন বলছে নিচের কোন দ্রবণটি তড়িৎ অবিশ্লেষ্য। সো প্রথম কথা, তড়িৎ হচ্ছে বিশ্লেষণের উপর বেস করে দুই ধরনের, এটাকে বলে ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য। তো তড়িৎ বিশ্লেষ্য দুই ধরনের, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হইতে পারে, আর একটা হচ্ছে হইতে পারে না। সো আমাদের তড়িৎ বিশ্লেষ্য হইতে পারে আর তড়িৎ বিশ্লেষ্য হইতে পারে না। যারা তড়িৎ বিশ্লেষণ করতে পারে না তাদেরকে অবিশ্লেষ্য বলতেছে। এই যে তড়িৎ অবিশ্লেষ্যর বেশ কিছু এক্সাম্পল আছে, যেমন তুমি মনে রাখবা এখানে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য হিসেবে ইউজ হবে হচ্ছে চিনির দ্রবণ বা চিনি কি আছে, C12H22O11 চিনি। তারপরে আমাদের কি আছে, গ্লুকোজ আছে, গ্লুকোজ কেমন, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে একটা হচ্ছে চিনি, তারপর একটা হচ্ছে কি ভাইয়া, গ্লুকোজ। এরপরে বিভিন্ন প্রকার অ্যালকোহলগুলা, যেমন মিথানল, ইথানল, এইগুলো যত প্রকার অ্যালকোহল আছে সবগুলো হচ্ছে আমার অবিশ্লেষ্য। তারপর বিশুদ্ধ পানি, কি আছে ভাইয়া, বিশুদ্ধ H2O, বিশুদ্ধ পানি। সো এই হচ্ছে মোটামুটি আমার তড়িৎ অবিশ্লেষ্যর ভাগগুলা। আর এর সাথে তোমাকে যেটা মনে রাখা লাগবে, তড়িৎ বিশ্লেষ্য দুই ধরনের বা ইলেকট্রোলাইট দুই ধরনের, স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইট। সো স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য কোনগুলা, স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য বা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। সো স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসগুলো হচ্ছে স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য। স্ট্রং অ্যাসিড হিসেবে কি আছে, HCl, স্ট্রং অ্যাসিড হিসেবে কি আছে, সালফিউরিক অ্যাসিড। উইক স্ট্রং বেস হিসেবে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সেগুলো স্ট্রং ইলেকট্রোলাইট। আর উইক ইলেকট্রোলাইট হিসেবে কি আছে, উইক ইলেকট্রোলাইট হিসেবে আছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারগুলা। দুর্বল অ্যাসিড কোনগুলা, দুর্বল অ্যাসিড হচ্ছে CH3COOH, তারপরে হচ্ছে HCOOH। এখানে আরেকটি স্পেশাল কাজ আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। আর দুর্বল বেস হিসেবে কি থাকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে উইক ইলেকট্রোলাইট। সো আমরা এখানে তড়িৎ বিশ্লেষ্যর সবগুলো প্রকারভেদগুলো শিখে নিলাম। একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য এইগুলা, আর তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে একটা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, আর একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের ভাগগুলো দেখে নিলাম। সো আমরা তাহলে এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি চিনি C12H22O11। সো আমাদের নেক্সটে আমাদের কোশ্চিনটাই চলে যাই। বলছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়। আমরা জানি আমাদের হচ্ছে ইলেকট্রন বা বিদ্যুৎ পরিবহনের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ধাতব পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করা হয়। তো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করা হয় মূলত ইলেকট্রন পাস করার মাধ্যমে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। আর আমাদের আরেকটা কি বলছে, আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যর মধ্য দিয়ে কিভাবে পরিবর্তিত হয়। তড়িৎ বিশ্লেষ্য মানে একটা দ্রবণ বোঝায়, দ্রবণে এটা পজিটিভ এবং নেগেটিভ দুইটা আয়নে বিশ্লেষিত হয়। সো এখানে আয়ন চলাচলের মাধ্যমে মোটামুটি তড়িৎ প্রবাহিত হয়। ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন পাস করে, যেমন জিঙ্ক তার, কপারের তার, ঠিক আছে, সিলভার, নিকেল। সো এরকম বেশ কিছু ধাতব পরিবাহী আছে যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করে কিভাবে, তাদের মুক্ত ইলেকট্রন চলাচলের মাধ্যমে। আর এই জায়গায় মুক্ত ইলেকট্রন পাস করার মাধ্যমে তারা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্যর মধ্য দিয়ে আয়ন চলাচল মানে দ্রবণে পজিটিভ এবং নেগেটিভ। তড়িৎ বিশ্লেষ্য কোনটা নিচের কোনটা না বোঝার জন্য দেখবা একটা যৌগের মধ্যে অ্যাকুয়াস কথাটা লেখা থাকে, অ্যাকুয়াস এরকম AQ দ্বারা লেখা থাকে, অথবা দেখবা মাথার উপর এরকম সোডিয়াম প্লাস তারপর ক্লোরাইড মাইনাস এরকম থাকবে, অথবা কোনো একটা দ্রবণ থাকবে যেমন CuCl2 দ্রবণ, এরকম টাইপের দ্রবণ কথাটা থাকবে। সো দ্রবণ থাকতে পারে, অ্যাকুয়াস কথাটা থাকতে পারে, পজিটিভ নেগেটিভ আয়ন থাকতে পারে, এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার হিন্টস, এই জিনিসগুলো তোমাকে একটা হিন্টস দিবে, এটা একটা তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের বলছে কোন কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে।
তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে, আলটিমেটলি রাসায়নিক শক্তিতে চলে যাচ্ছে তড়িৎ শক্তিটা। দেখো ভাইয়া, আমরা জানতাম যে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ যেটা ছিল এটা আলটিমেটলি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতো কোনো কিছুকে, তড়িৎ শক্তিটা পরে থাকতো। আর আমাদের তড়িৎ বিশ্লেষ্য যে কোষটা ছিল সেটা হচ্ছে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতো। তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তড়িৎ বিশ্লেষণ কোষ। সো এটা হবে কারেক্ট অ্যান্সার। আর গ্যালভানিক কোষের নামই হচ্ছে এইগুলা, গ্যালভানিক কোষের একই নাম হচ্ছে ড্যানিয়েল কোষ। সো গ্যালভানিক কোষটা কি করে? গ্যালভানিক কোষটা উল্টা কাজ করে, সেটা হচ্ছে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ বা তড়িৎ শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে। সো গ্যালভানিক কোষের আরেকটা নাম হচ্ছে ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষে ধাতু হিসেবে যেটা যেটা ইউজ হয় সেটা মাঝে মাঝে আসে, এটা জিঙ্ক আর কপার, জিঙ্ক আর কপার ধাতু হিসেবে ইউজ হয়। জিঙ্ক সালফেট আর কপার সালফেট মোটামুটি দুইটা লবণ, জিঙ্কের দণ্ড, জিঙ্কের ধাতব দণ্ড এবং কপারের ধাতব দণ্ডের মধ্যে ডুবানো থাকে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বা জিঙ্ক সালফেট এবং কপার, জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক হচ্ছে ক্যাথোড হিসেবে, জিঙ্ক হচ্ছে ধাতব দণ্ড হিসেবে ডুবানো থাকে, কপার সালফেটের দ্রবণে কপার হচ্ছে ধাতব দণ্ড হিসেবে ডুবানো থাকে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে জিঙ্ক আর কপার ড্যানিয়েল কোষে ইউজ করা হয়, ওয়ান কাইন্ড অফ গ্যালভানিক কোষ এটা। ওকে, সো আমরা পরে নেক্সটে চলে যাচ্ছি। সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি হবে। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে কি হয়? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস থাকে, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস, পানি যেহেতু বলছে, পানি মানে হচ্ছে কি ভাই? জলীয় দ্রবণ অ্যাকুয়াস, তাহলে অ্যাকুয়াস কথাটা দুইজনের পাশে থাকবে, তাহলে ইটস উইল বি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা যাচ্ছি, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে? তো এখন তোমাদের তাহলে চলে আসছে মোটামুটি একটা কন্ডিশন, সেটা হচ্ছে ম্যাথের কন্ডিশনে। তো এই ধরনের ম্যাথ ফ্যারাডের সূত্র দিয়ে করতে পারো, বড় বড় ম্যাথ, বাট আমি তোমাকে একটা টেকনিক শিখাই। টেকনিকটা হচ্ছে যৌগ যেটা বলছে ক্যালসিয়াম ক্লোরাইড, তোমাকে জমা করতে হবে ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে, জমা করতে হবে এখান থেকে ক্যালসিয়াম, তাই না? তুমি একটু খেয়াল করো, এই ক্যালসিয়াম যেটা জমা করতে হবে, এই জিনিসটা যেটা জমা করতে হবে, এইটা একটু চিন্তা করো। ক্যালসিয়ামের এমনিতে তুল্য সংখ্যা কত থাকে? তুল্য সংখ্যা মানে ধরো বুঝতেছো না, তাহলে এই যৌগটার দিকে ফিরে আসো। এই যৌগটা ক্যালসিয়াম ক্লোরাইড না? ক্যালসিয়াম ক্লোরাইড। সেটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে এটা থাকে Ca2+ আর Cl-2 ক্লোরাইড। সো এখন এইটা তোমার লাগতেছে না, আমার লাগতেছে ক্যালসিয়ামটা জমা করতে হবে, তাহলে এখান থেকে তোমার কাজ করা লাগবে। তাহলে এখানে দেখো, এই মাথার উপর, ক্যালসিয়ামের মাথার উপর যে চার্জটা থাকে, এই চার্জ পরিমাণ, এই চার্জ লিখলা 2 ফ্যারাডে যদি তুমি বিদ্যুৎ দাও, মাথার উপর যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে 2, তাহলে 2 ফ্যারাডে যদি বিদ্যুৎ দাও তাহলে জমা হয়, ক্যাথোডে জমা হয়, মনে রাখবে, তাহলে ক্যাথোডে জমা হয় 1 মোল ক্যালসিয়াম, 1 মোল ক্যালসিয়াম, ঠিক আছে, 1 মোল ক্যালসিয়াম। তাহলে আমাকে বলছে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে, তাহলে 1 ফ্যারাডে যদি আমি বিদ্যুৎ দিই তাহলে ক্যাথোডে জমা হয় 1/2 মানে হাফ মোল ক্যালসিয়াম। হাফ মোল মানে কি? হাফ মোল মানে হচ্ছে হাফ ইন্টু তার আণবিক ভর কত? 40, তার মানে এটা হচ্ছে 20 গ্রাম। তার মানে 1 মোলে হচ্ছে আমাদের হচ্ছে 40 গ্রাম, তাহলে হাফ মোলে কত? 20 গ্রাম ক্যালসিয়াম এখানে হচ্ছে জমা হবে, ঠিক আছে। যদি বলতো আমাদের হচ্ছে 2 ফ্যারাডে দেওয়া হয় তাহলে 1 মোল জমা হয়তো, 1 মোল মানে 40 গ্রাম। সো আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের এই ম্যাথটা। এই ধরনের ম্যাথ আরও আছে, চলো আরেকটা দেখি। এই ধরনের ম্যাথ আরও থাকার কথা, এই যে এইটা, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ পরিবহন করছো, ক্যাথোডে কত গ্রাম সোডিয়াম ধাতু জমা হবে, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের যেটা বলছে সোডিয়াম ক্লোরাইড নিছো, সোডিয়াম ক্লোরাইড ভেঙে ফেললো, সোডিয়াম প্লাস আসে, মাথার উপর কি প্লাস, কয়টা চার্জ? 1, তাহলে 1 ফ্যারাডে দিলে 1 মোল জমা হয়, 1 মোল মানে 23 গ্রাম। তোমাকে বলছে 1 ফ্যারাডেই তো তুমি দিছো, তাহলে 1 ফ্যারাডেই দিছো, 1 মোল 23 গ্রাম জমা হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? 23 গ্রাম। বোঝা গেছে? ডান, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এরপরে আসো এই ম্যাথটায় আসি, যে এটা হচ্ছে ফ্যারাডের সূত্র দিয়ে আসছে। সো ফ্যারাডের সূত্রটা আসলে কি সেটা আগে তাহলে ডিসকাস করা লাগবে। সো ফ্যারাডের সূত্রটা হচ্ছে, তুমি যদি কোনো একটা দ্রবণে যে পরিমাণ চার্জ দিবা তার সমানুপাতিক হারে ক্যাথোডে পদার্থ ধাতু জমা হবে। কোনো একটা দ্রবণে যে পরিমাণ চার্জ দিবা কিউ, তার সমানুপাতিক হারে ক্যাথোডে ধাতু জমা হবে, ডাব্লু জমা হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। সো এখান থেকে তুমি অনেকগুলো সূত্র পাও, যে এখান থেকে ডাব্লু যদি তুমি কি করো, এই প্রপোর্শনাল চিহ্নটা তুলে দাও, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক পাও, সেটা হচ্ছে জেড, ডাব্লু সমান জেড কিউ। জেডকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড মানে কি? জেড মানে হচ্ছে ডাব্লু সমান, জেডের জায়গায় আবার লেখা যায়
এম বাই ইএফ, আর কিউ এর জায়গায় লেখা যায় আইটি, তাহলে লেখা যায় এরকম ডাব্লু সমান এমআইটি বাই ইএফ, ডাব্লু সমান এমআইটি বাই ইএফ। তাহলে এই সবগুলোই কিন্তু এক একটা সূত্র, যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করব। এখন তুমি যদি একটা কাজ করো, কাজটা হচ্ছে এরকম যে তুমি এই ডাব্লুর নিচে এম নিয়ে আসো, আর এদিকে আই টিকাকে কিউ লিখে দাও, কিউ বাই ইএফ। এখান থেকে লেখা যায় ডাব্লু বাই এম সমান এন, এন সমান কিউ বাই ইএফ, বা এখান থেকে লেখা যায় কিউ সমান এনইএফ, কিউ সমান এনইএফ। এই সূত্রটা এত সুন্দর একটা সূত্র, এই সূত্রটা তোমার সব জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় ইউজ করতে পারবা। আরেকটা সূত্র হচ্ছে ডাব্লু সমান জেড কিউ, আরেকটা সূত্র কি ডাব্লু সমান এম আইটি বাই এফ, আরেকটা সূত্র কি ডাব্লু সমান এম বাই এফ আইটি, মানে যা ইচ্ছা তুমি ইউজ করতে পারবা। সো এই হচ্ছে তোমার বেসিক সেন্স, এই সেন্সে তুমি ডেভেলপ করবে। এখন এন এর সূত্র তো তোমরা পরিমাণগত রসায়নে শিখে আসছো। এন সমান যখন আমার ইচ্ছা হবে ডাব্লু বাই এম বসাবো, এন সমান যখন আমার ইচ্ছা হবে এক্স বাই এন এ বসাবো, এন সময় যখন আমার ইউজ হবে এস ইন্টু ভিএল বসাবো, এন সমান যখন আমার ইউজ হবে ভিএল বাই 22.4 বসাবো এসটিপিতে, এন সমান যখন ইচ্ছা হবে ভিএল বাই 24.8 বসাবো, এন সমান যখন আমার ইউজ হবে পিভি সমান এনআরটি, তাহলে এন সমান পিভি বাই আরটি বসাবো, এন সমান কিউ সমান এনইএফ, তাহলে এন সমান কিউ বাই ইএফ বসাবো, এন সমান কিউ বাই ইএফ বসাবো, এন সমান তাহলে কিউ এর জায়গায় আইটি বাই ইএফ বসাবো। যখন যেটা ইচ্ছা আমার লাগবে তখন সেটা আমি বসাই দিব। ক্লিয়ার? ওকে। সো আমাদের তাহলে ম্যাথটা কি বলতেছে সেটা যায়, কোনো কপার সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘন্টা, মানে টাইম বলছে 1 ঘন্টা যাবত এত অ্যাম্পিয়ার, মানে তড়িতের প্রবাহ, মানে কারেন্ট বলে দিছে, ক্যাথোডে কতগুলো কপার পরমাণু জমা হবে। সো আমাকে বলছে ক্যাথোডে কতগুলো কপার পরমাণু জমা হবে। সো এই ধরনের ম্যাথ পরমাণু বা এই টাইপের যদি দেয়, সো এই সূত্রটা ইউজ করায় আমি উদ্বুদ্ধ করব কিউ সমান এনইএফ। সো কিউ সমান এনইএফ ধরে তুমি যদি ম্যাথটা করো, এখন তোমাকে কতগুলো কপার পরমাণু জমা হবে, অনুপরমাণুর সংখ্যা মানে কি, অনুপরমাণুর সংখ্যা হচ্ছে কিউ এর জায়গায় বসাও, তাহলে আইটি দেখো আই দেওয়া আছে, এটা হচ্ছে আই, এটা টি, তাহলে টি দেওয়া আছে, আর এন এর জায়গায় বসাবো হচ্ছে এক্স বাই এন এ ইন্টু ইএফ। তোমার তাহলে এখন বের করতে হবে কি ভাইয়া, এই যে এক্স এর ভ্যালুটা, তাহলে এক্স এর ভ্যালুটা যদি বের করতে হয় তাহলে এক্সটাকে একদিকে রাখো, বাকিগুলোকে সব ভিন্ন দিকে নিয়ে যাও। সো ভিন্ন দিকে যদি তোমাকে নিয়ে যেতে হয় তাহলে এখানে উপরে কি থাকছে, উপরে থাকছে হচ্ছে আইটি ইন্টু এন এ, নিচে থাকতেছে কি ইএফ। এখন চলো আমরা ম্যাথটাই করতে থাকি। সো এখানে যদি ম্যাথটা তুমি করতে থাকো তাহলে এখানে কি রকম আসে, ভ্যালুটা দেখো, আই এর ভ্যালু কি আছে 1.25 বসা, 1.25, টি এর ভ্যালু হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, 60 মিনিট মানে কি 60 ইন্টু 60 মানে 3600 সেকেন্ড, তাহলে এটাকে আমি বসাইলাম 60 ইন্টু 60। ওকে, অ্যাভোগাড্রো নাম্বার মানে কি 6.023, এত কিছু বসাবো না, 6 ইন্টু 10⁻23। ই এর ভ্যালুটা বসো, মানে তুল্য সংখ্যা। দেখো কপার সালফেট থেকে কি হয়েছে, কপারে পরিণত করতে বলছে, তার মানে কপার সালফেট থেকে কপারে পরিণত করতে কি করা লাগে, আলটিমেটলি কপারে পরিণত করতে, দেখো কপার কি অবস্থায় আছে 2+ অবস্থায়, তাহলে এটা যদি কপারে পরিণত হতে হয়, দেখো 2+ থেকে 0-তে গেছে, মানে কি হয়েছে, 2+ থেকে 0-তে যাওয়া মানে কি জারণ মান কমছে, মানে ইলেকট্রন সে গ্রহণ করছে, কয়টা ইলেকট্রন, 2 থেকে 0 মানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তুল্য সংখ্যা কত 2, বা এমনিতেও বোঝা যায়, তাহলে মাথার উপর 2+ আছে, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 2, এভাবে বুঝতে পারো। তাহলে 2 বসাবা, ফ্যারাডে হচ্ছে এই জায়গায় ঝামেলায় পড়বা, আমরা জানি 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, 96,500 কুলম্ব। সো এইটাকে আমরা ধরে নিব 1 ফ্যারাডে সমান 1 লাখ কুলম্ব, কি ধরে নিব 1 লাখ কুলম্ব, 1 লাখ কুলম্ব মানে হচ্ছে 10⁵। তো আমরা এটাকে হিসাবের সুবিধার্থে 10⁵ বসাবো। কত বসাবো ভাইয়া, 10⁵। সো এখন আমরা চলো হিসাবটা করে ফেলি। তো হিসাবটা যদি আমরা করি কি রকম আসে, আমাদের আসে হচ্ছে 1.25, ধরো এটা আমি আগে ধরলাম না, এখানে আসে হচ্ছে 60 ইন্টু 60, আচ্ছা 60 ইন্টু 60, এই 2 দিয়ে এই 6 কে কেটে ফেলি 3, তাহলে 60 ইন্টু 60 মানে হচ্ছে 6 ইন্টু 6 36, 60 ইন্টু 60 মানে 3600, 3600 দুইটা শূন্য আছে না, তাহলে এটাকে লেখা যায় 36 ইন্টু 100, তাহলে 36 ইন্টু 100 মানে কি, 100 মানে 10 এর উপর স্কয়ার, তাহলে এখানে অলরেডি 10⁻23 আছে, 10 এর উপর আরো স্কয়ার মানে এটা জিনিসটা হয় 10⁻25, উপরে 10⁻25, নিচে 10⁵। আলটিমেটলি নিচের জিনিসটা যখন উপরে যাবে তখন ভাগ আকারে থাকলে সেটা বিয়োগ হয়ে যায়, 10⁻25 মাইনাস 10⁵, আলটিমেটলি এটুকু থাকবে 10⁻20। ওকে, এইবার হিসাবটা করো, তাহলে এইটা আমার বাদ, এইটা আমার বাদ, এখানে 3600 দুইটা শূন্য বাদ 36 আছে, তাহলে আলটিমেটলি থাকলো কি, আলটিমেটলি থাকলো 1.25 ইন্টু 36 ইন্টু 3, এতটুকু আছে। তাহলে 36 ইন্টু 3 করা তো খুব ইজি, 36 ইন্টু 3 মানে কত ভাইয়া, 36 ইন্টু 3 মানে হচ্ছে আমরা জানি 36 ইন্টু 3 মানে আমাদের
জিনিসটা হচ্ছে খুব ইজি, সেটা হচ্ছে 108, 390 3 6 18 108, তাহলে 108 ইন্টু 1.25, তাহলে 1.25 ইন্টু 108 ইন্টু 10⁻20, তাহলে এখন 108 ইন্টু 1.25 মানে কত, ধরো 108 আর এটাকে 1 দিয়ে গুণ করলে কত আসে 108, আর এটার আবার 4 ভাগের 1 ভাগ, 0.25 মানে কি 4 ভাগের 1 ভাগ, তাহলে 108 এর সাথে আবার 4 ভাগের 1 ভাগ 108 এর কত হয় 27, তাহলে 108 আর 27 কত 135, তাহলে 135 ইন্টু 10⁻20 আসে। প্রশ্ন হচ্ছে ভাই 135 কি এটা হবে, এটা কি অপশনে এভাবে আছে, 135 করে কোনোটাই নাই, 135 করে যেহেতু কোনোটাই নাই, এই জায়গায় এটাও লেখা ঠিক হয় নাই, তাহলে 135 করে যেহেতু কোনোটাই নাই, তাহলে আমরা কি করতে পারি, ধরো এক ঘর দশমিক আমি সরাই দিলাম, তাহলে এক ঘর যদি ছোট করে ফেলি তাহলে এটা আসে 13.5, তাহলে আলটিমেটলি তাহলে এটা তুমি দশমিক মানে 10 দিয়ে ভাগ করে ফেলছো, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, মানে তুমি এই পাশের সংখ্যাটাকে ছোট করছো তাহলে একটু বড় করে দিতে হবে, 10⁻20 ছিল 10⁻21, তো এরকম একটা ভ্যালু আসছে 13.5 10⁻21, সো 13.5 10⁻21 না 10⁻21, এইটা একটা আছে এইটা একটা আছে, সেটা হচ্ছে 14.04 10⁻21, এটা হচ্ছে 1.404 10⁻21, সো আমার আসছে 13, মানে 1 এর কথা তো না, আমার 10 এর বড়, তার মানে এটা হচ্ছে 14.04 10⁻21, এইটা হবে কারেক্ট অ্যান্সার, কাছাকাছি গেছে অন্তত, বুঝতে পারছো? সো আমরা আশা করি বুঝতে পারছি। আর একটু বড় ভ্যালু কখন হইতো, আমি তো এখানে নিচে বড় ধরছি 96,500 এ 1 লাখ ধরছি, তো নিচে যখন বড় করে ফেলি তখন আলটিমেটলি ভ্যালুটা ছোট হয়ে যায়, আমার ভ্যালুটা ছোট আসছে, ওদের ভ্যালুটা বড় আসছে, সো এই জন্য একটু হেরফের হয়েছে, তাছাড়া মোটামুটি ঠিক আছে। সো এই ম্যাথগুলো আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করব, পরীক্ষায় ভাই এইটা নিয়ে তুমি যদি পরীক্ষার হলের ফার্স্টের দিকে বসে যাও, তুমি একটা মানে তীব্র কি খাইতে যাচ্ছ জানো তুমি। সো এই জন্য এই ধরনের ম্যাথের ক্যালকুলেশনগুলো টাফ হয়, তাও ভাইয়া তোমাকে দেখাই দিছি, ভাইয়া দেখানোর আগে অবশ্যই একবার প্র্যাকটিস করে আসছি, নাহলে এটা কখনোই পারতাম না এইভাবে, ঠিক আছে? তো তুমি তো পরীক্ষার হলে নতুন দেখবা, যদি দেখে তুমি এমন আসে তোমার পরীক্ষায় হচ্ছে চলে আসছে, আচ্ছা ঠিক আছে আমি ওটা চলে আসতে কমন, আমি অ্যান্সার জানি, প্র্যাকটিস করছি অনেক, পারবো, করতে পারো, কিন্তু করাটা না করাটা সেফ, না করাটা সেফ কেন, কারণ আগে আমাকে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো অ্যান্সার করা লাগবে, অনেক থিওরিটিক্যাল কোশ্চেন পাওয়া কেমিস্ট্রিতে, ওইগুলো আগে অ্যান্সার করবা, এগুলো লাস্টে অ্যাপ্রোচ করবা, তাহলে দেখবা তুমি অন্যদের থেকে অনেক আগে গেছো। যারা এই জায়গায় আটকায় যাবে একবার, ওই জায়গায় তোমার হচ্ছে মোটিভেশন চলে যাবে, ওই জায়গায় মনে হবে আমি অনেকের থেকে পিছাই গেছি, ওই জায়গায় তোমার কনফিডেন্স লো হয়ে যাবে, বা দেখবে এত কিছু করার পর তুমি সঠিকভাবেই করছো, অ্যান্সারের সাথে মিলবে না, অ্যান্সার ইচ্ছা করে এই ধরনের কোশ্চেনে ভুল দিয়ে রাখে, যে স্যার চাই এই জিনিসটা, তুমি হচ্ছে এই জায়গাটা আটকায় যাও, এটা একটা ট্র্যাপ, ভর্তি পরীক্ষার অনেকগুলো ট্র্যাপ থাকে, সো ট্র্যাপের মধ্যে এই ধরনের একটা, এক হচ্ছে বড় ক্যালকুলেশন, দুই হচ্ছে অ্যান্সার নাই, সো খুব ঝামেলা হয়ে যায়। সো এইগুলো আমরা লাস্টে করবো একদম, যদি টাইম পাই, আর না হলে 2-1টা মার্ক এমনিতেই ছাড়া হয়, ছাড়া আমাদের টেন্ডেন্সি থাকবে না, কিন্তু এগুলো করার টেন্ডেন্সি থাকবে, তবে লাস্টে ইনশাল্লাহ, তাহলে আমরা ভালো করবো। সো চলো আমরা তাহলে পরেরটাই যাই। সো এটা তো আমরা করে ফেলছি, পরেরটা আমাদের কি বলতেছে, এই একটা ম্যাথ বলতেছে। সো এই ম্যাথটা কি বলতেছে, এই ম্যাথটা আমাদের বলতেছে 80 ml 0.1 মোলার, তার মানে একটা ভি দেওয়া আছে, একটা এস দেওয়া আছে, ফেরাস, এটা হচ্ছে ফেরিক সালফেট, সরি Fe2SO4 3, ফেরিক সালফেট দ্রবণে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করা হলে, মানে এখানে একটা কারেন্ট দেওয়া দিচ্ছে আই, কারেন্ট প্রবাহিত করে সম্পূর্ণরূপে ফেরাস সালফেটে বিজারিত করতে কত সেকেন্ড সময় লাগবে, মানে টি জানতে চাইছে, কত সেকেন্ড মানে টাইম জানতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথগুলো ওই যে একই কথা, এই ধরনের ম্যাথগুলো আমরা লাস্টে করবো এক্সামে। সো এখানে দেখো আবারও যদি আমরা কিউ সমান এনইএফ সূত্রটা বসাই ফেলি, তারপরে আমাদের যা যা লাগবে সেই অনুযায়ী ভাঙি, কিউ সমান আমাদের আইটি দেওয়া আছে, টি বের করতে হবে, এন কে এখন কিভাবে ভাঙবো, দেখো এখানে এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমি নতুন সি আমি বলছিলাম না, তাহলে এন সমান এস ইন্টু ভিতে ভাঙো, যেখানে ভি কিন্তু লিটারে নেওয়া লাগবে, আর এখানে ই ইন্টু এফ। সো আমার আলটিমেটলি বের করতে বলছে কি টি সমান থাকবে সবগুলো উপরে, এস এর ভ্যালু কত ভাইয়া 0.1, ভি এর ভ্যালু হচ্ছে 80 ml, তাহলে 80 ইন্টু 10⁻³ লিটার, ই এর ভ্যালু কত, এই জায়গায় তুমি একটা প্যারাই পড়ে যাবা, ইটা ডিফাইন করা হয় যেটা তোমার আলটিমেটলি ক্যাথোডে জমা হবে, বা যেই জিনিসটা তোমার আলটিমেটলি এখানে আসবে। সো ফেরাস সালফেটকে ভাঙলে Fe2+ আসে, সো Fe2+, তাহলে Fe2+ মানে এটার হচ্ছে তুল্য সংখ্যা আমি কত বসাবো, 2 বসাবো, মানে আলটিমেটলি Fe2 থেকে আয়রনে গেলে এটা হচ্ছে 2 হবে তুল্য সংখ্যা। ওকে, এখন ফ্যারাডে মানে কি 96,500 কে আমি বলছি 1 লাখ বসাবো 10⁵, আর নিচে আছে কি আই এর ভ্যালু 1 অ্যাম্পিয়ার না 1 অ্যাম্পিয়ার, সো নিচে আর কিছুই থাকে না তার মানে। আচ্ছা আলটিমেটলি এবার চলো আমরা ক্যালকুলেশনটায় চলে যাই। সো ক্যালকুলেশন যদি করি, এখানে তুমি খেয়াল করো 10⁵, আর এটা আছে 10³ 10⁻³ আলটিমেটলি 10 এর পাওয়ার পজিটিভ আর নেগেটিভ মিলে 10² থাকে, এটা হচ্ছে
0.1, এটা কি 1/10 লেখা যায় না? 1/10 যদি লিখো, এটা 10টা নিচে চলে আসে, এই 10 যদি আমার উপরে যায়, উপরে অলরেডি একটা 10 স্কোয়ার ছিল, এই 10 নিচে আসে, তাহলে আলটিমেটলি 10 টু 10 স্কোয়ার আর 10 এটা হচ্ছে 1, তার মানে আলটিমেটলি জাস্ট একটা 10 থাকে। তাহলে আলটিমেটলি থাকতেছে এরকম যে 80 × 2 × 10 এরকম একটা ভ্যালু থাকতেছে। 80 × 2 মানে কত ভাইয়া? 160, আরও একটা 10 মানে 1600, তার মানে 1600 সেকেন্ডের কাছাকাছি কিছু একটা অ্যান্সার হবে। সো 1600 সেকেন্ডের কাছাকাছি একটাই আছে 1544, তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মানে আমার কাছাকাছি আসবে। আমি তো অনেক কিছু অ্যাজাম্পশন করছি, কি এই যে আমার একটু এবার বেশি চলে আসছে। কেন বেশি আসছে? আমি তো 96,500 জায়গায় উপরে বেশি ধরে ফেলছি, তার মানে এই জন্য আমার বেশি চলে আসছে। এটা জাস্ট 1544 হবে। দেখছো তো ভ্যালুগুলো বেশ ডিস্টেন্স মেনটেন করে দিছে যাতে তুমি হাতে ক্যালকুলেশন করতে পারো। বাট এই ধরনের জিনিসগুলো আমি আবারও বলতেছি, একটু তোমরা হচ্ছে লাস্টের দিকে করবা। আচ্ছা, এরপরে কি বলতেছে? এরপরে যে ম্যাথটা বলতেছে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে ইনর্ট সেলে আমরা ঢুকে গেছি। সো আমরা তড়িৎ রাসায়নিক কোষের ইনর্ট সেলটা এরকম মনে রাখবো, আমরা জানি অ্যানোডে কি হয় ভাইয়া? জারণ হয়। সো আমরা জানবো অ্যানোডের জারণ বিভবটা বসাবো, আর ক্যাথোডে যেটা আছে এটার বিজারণ বিভবটা বসাবো। ঠিক আছে, সো এখন আসো অ্যানোডে জারণ বিভব যেটা, সেটা আমরা নিব। দেখো জিঙ্ক আর আয়রনের মাঝে কার জারণ হবে কার বিজারণ হবে যদি আমার তড়িৎ রাসায়নিক, তড়িৎ কোষ তো বলে দেয় না, এখানে কোষের রিপ্রেজেন্টেশন দেয় নাই, তাহলে তোমাকে তড়িৎ রাসায়নিক সারি যে ক্যাটায়নের সারিটা আছে ওখান থেকে বুঝতে হবে যে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে, নাইলে তো প্যারা। মানে আমাদের একটা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ ছিল, যে সক্রিয়তা সিরিজটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতাম। কি ছন্দ ছিল ভাইয়া? ছন্দটা ছিল এরকম, লিকে বাকানা ম্যাগাইভার। সো লিকে, তাহলে লি কে বাকানা, সরি লিকে বাকানা, লিকে বাকানা ম্যাগাইভার, এলএম যেন ফিরে ক্যাডবেরি কোক নিয়ে সোনা পাবে হাই কাপুরুষ সিউ, এটা হ্যাঁ কাপুরুষ সিউ এর পরে আবার হচ্ছে এখান থেকে ধরো, এখান থেকে আমরা একটু উপরে গেলাম, মানে এটা নিচে যাবে, এর নিচে কাপুরুষ হাবলু আজি পিটাবে আমায়। সো এইটা হচ্ছে আমাদের হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজে এইগুলো সব পজিটিভ দিয়ে আসলে আসে, পজিটিভ 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 পজিটিভ, তার মানে এটা হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। সো ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ যত নিচের দিকে যাবে তত তোমার ক্যাথোড হওয়ার প্রবণতা বাড়বে, তত ক্যাথোড হওয়ার তার প্রবণতা বাড়বে। তাহলে নিচে যে আছে সে হবে ক্যাথোড, তাহলে উপরে যে আছে সে হবে অ্যানোড। তার মানে যে নিচে আছে, শাড়ির যে নিচে আছে সে হবে কি ভাইয়া? ক্যাথোড। আর যে আছে শাড়ির উপরে 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 সে হবে অ্যানোড। তুমি যদি খেয়াল করো আমার এখানে দুইটা মৌল আছে, একটা আছে হচ্ছে জিঙ্ক আর একটা আছে আয়রন। সো জিঙ্ক আর আয়রন পরপরই ছিল, এই যে এই জায়গাটায় জিঙ্ক উপরে আছে, তার মানে জিঙ্ক হবে হচ্ছে তোমার অ্যানোড, জিঙ্ক হবে অ্যানোড, হবে জিঙ্ক। আর ক্যাথোড আর হচ্ছে আয়রনটা কই ছিল ভাইয়া? আয়রনটা ছিল হচ্ছে নিচে, তাহলে এই আয়রন হবে কি ভাইয়া? আমার ক্যাথোড। আর আমরা জানি অ্যানোডে কি হয়? জারণ হয়। তাহলে জারণ মানে কি? জারণ মানে যেখানে জারণ মানটা বাড়বে। সো দেখো এই জায়গায় জিঙ্ক 2+ থেকে জিঙ্কের বিজারণ বিভব দেওয়া আছে, বিজারণ বিভব। তো আমার লাগবে তো ভাইয়া জারণ বিভব জিঙ্কের, তাহলে বিজারণ বিভব যেটা দেওয়া আছে জারণ বিভব সেটা তার উল্টা হয়, তার মানে এটা বিজারণ বিভব দেওয়া আছে নেগেটিভ। দেখো বিজারণ বিভব না বললেও তোমাকে বুঝে নিতে হইতো, কারণ দেখো 2+ থেকে 0 আসছে, জারণ মান কমছে, তাহলে এটা বিজারণ। আমার লাগবে জিঙ্কের জারণ, কারণ অ্যানোড জিঙ্কে অ্যানোডে জারণ হয়, তার মানে জিঙ্কের জারণ বিভব লাগবে, জারণ বিভব, তাহলে এটার উল্টাটা হবে, তাহলে -0.76 এর জায়গায় +0.76 হবে। ঠিক আছে, ভিতরে প্লাসটা দিলাম, ক্যাথোডের এবার বিজারণ বিভব লাগবে, সরি। সো ক্যাথোডের যদি বিজারণ বিভব লাগে, সো খেয়াল করো এখানে ক্যাথোড হিসেবে কি আছে? আয়রন। সো আয়রন 2+ থেকে 0-তে গেছে, মানে জারণ মান কমছে, বিজারণে তো জারণ মান কমেই, তার মানে এটা বিজারণ বিভবই দেওয়া, সেটা হচ্ছে -0.44। তো -0.44 বসাই দাও, তাহলে আলটিমেটলি এটা আসে পজিটিভ ভ্যালুটা বড়, এটা ছোট, তাহলে পজিটিভ একটা ভ্যালু আসবে। সো 0.32 ভোল্ট। সো এটা হচ্ছে তোমার ইনর্ট সেল, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। ইনর্ট সেল মানে কি? প্রমাণ অবস্থার কোষ বিভব। সো প্রমাণ অবস্থাটা কি বোঝায়? টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসার হচ্ছে 1 atm, এবং এখানে যে ঘনমাত্রা থাকে সেটা থাকে 1 মোলার। এইটা হচ্ছে প্রমাণ অবস্থার তোমার হচ্ছে কন্ডিশনগুলা। ওকে, টেম্পারেচার 25 ডিগ্রি মানে 298 কেলভিন।
ওকে, সো আমরা এই জিনিসটা যদি বুঝি, এর পরে আরেকটা ম্যাথ আছে সেটা আমরা দেখবো, সেটা আগে করে আসি যেহেতু আমাদের এই যে এই ম্যাথটা। সো এই ম্যাথটা যদি আমরা আগে করে আসি, এটা তোমরা এখন নিজেরাই পারবা। সো জিঙ্ক আছে আর সিলভার আছে, জিঙ্ক আছে আর সিলভার আছে, এরকম একটা ব্যাপার আছে। সো তড়িৎদ্বার দুটির বিজারণ বিভব যথাক্রমে এত এবং এত। এই তড়িৎদ্বার দুটি দ্বারা তৈরি কোষের মোট বিভব কত, মানে ইনর্ট সেলটা বের করতে বলছে। সো জিঙ্ক আর সিলভার, জিঙ্ক অনেক উপরে ছিল, সিলভার একদম নিচের দিকে ছিল, যেটা উপরে ছিল এটা অ্যানোড, নিচেরটা ক্যাথোড। আর এখানে মোটামুটি একটা রিপ্রেজেন্টেশন দিয়ে দিছে, এটা দরকার নাই। রিপ্রেজেন্টেশন যখন এভাবে দিবে তখন তোমাকে সারি থেকে বের করা লাগবে। আর যদি তোমাকে কোষ ব্যাটারি আকারে দেয়, তখন ব্যাটারি যা বলবে সেইটাই তোমার অ্যানোড ক্যাথোড নির্ধারণ করা লাগবে। যদি ব্যাটারি বলে যে, ব্যাটারি যদি এটা বলতো সিলভার আমার হচ্ছে অ্যানোড, সিলভারকে অ্যানোডই ধরা লাগতো। মানে ব্যাটারি বলতে এই কোষ রিপ্রেজেন্টেশনটাই যে এরকম থাকতে পারে, যে এরকম করে এরকম ভাবে দেওয়া থাকতে পারে। দেখো এটা এরকম ভাবে মাঝখানে দুইটা দাগ দিয়ে হচ্ছে এরকম দেওয়া থাকতে পারে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, আর এখানে হচ্ছে সিলভার প্লাস থেকে সিলভার হয়েছে। সো এখান থেকে দেখা যাচ্ছে জিঙ্ক 0 থেকে 2+ হয়ে গেছে, মানে এটা হচ্ছে অ্যানোড, এই সাইডে সচরাচর অ্যানোড থাকে, এটা জারণ হয়েছে, এটা হচ্ছে ক্যাথোড, এটার বিজারণ হয়েছে। সো এই হচ্ছে ব্যাপার, এটা এইভাবে আর কি এই কোষটার রিপ্রেজেন্টেশন এইটা। সো এইটা দিয়ে যদি তোমাকে কোশ্চেন করে তখন ওই সারিটারই চিন্তাবাদ, এখান থেকে যা বলবে সেটাই আমার সিদ্ধান্ত, ঠিক আছে? এখান থেকে যা বলবে, কোষ থেকে যা বলবে তাই সিদ্ধান্ত। কোষ যা বলবে তাই করব, কোষ যা বলবে তাই করব। কিন্তু এখানে তো কোষ বলা নাই, এখানে বলা আছে হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, কোষ বলে নাই। তাহলে এই জিনিসগুলো কই থেকে তুমি ডিফাইন করবা? তড়িৎ রাসায়নিক সারি, সেটা হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ থেকে, তড়িৎ রাসায়নিক সারি থেকে, ঠিক আছে? তাহলে এখন তুমি ক্যাটায়নের সক্রিয়তা সিরিজটা মনে মনে আওলাও, মনে মনে চিন্তা করো। জিঙ্ক ছিল উপরে, তাহলে জিঙ্ক অ্যানোড, ক্যাথোড, তাহলে সিলভার হচ্ছে ক্যাথোড। তাহলে এখানে ইনর্ট সেল, আমি আর ওই পুরোটা জিনিস লিখবো না। ইনর্ট সেল সমান হবে জিঙ্কের আমার কি লাগবে? অ্যানোড, মানে জারণ বিভব লাগবে। দেওয়া আছে 2+ থেকে জিঙ্ক, উল্টাটা 2 থেকে 0 হয়ে গেছে, বিজারণ বিভব দেওয়া, তাহলে -0.76 আছে, এটা +0.76 প্লাস, সূত্রের প্লাস। আর ক্যাথোডের কি লাগবে? বিজারণ। দেখো ক্যাথোড 0+ থেকে 0-তে গেছে, বিজারণ মানেই তো কি? বিজারণ মানে জারণ মান কমে যাবে। দেখো 1 থেকে 0-তে গেছে, হ্যাঁ জারণ মান কমছে, ভ্যালুটা কত? 0.80 পজিটিভ আছে। আচ্ছা, সো ভ্যালুটা আমাদের এটা পজিটিভ আছে, এটাও পজিটিভ, তো এটা আসে হচ্ছে 1.56 পজিটিভ এত ভোল্ট। মুখস্থ রাখবে, এগুলো খুবই কমন কোশ্চেন, এগুলো দেখলেই দাগাই ফেলা যাবে, ঠিক আছে? এগুলো মানে এতবার আসছে, খুবই কমন কোশ্চেন। সো আমরা আশা করি এটাও বুঝে গেছি। তো আমাদের নেক্সটে আমরা চলে যাই। তো আমাদের এইটা আগে একটা ছেড়ে আসছি, তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? সো লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হবে? দেখো লোহাটা ছিল, তুমি একটু আগে দেখে আসছো, লোহা ছিল নিচে আর উপরে ছিল হচ্ছে জিঙ্ক। সো লোহার উপর তার চেয়ে বেশি, এই যে লোহার উপর তার চেয়ে উপরের যে ধাতুটা আছে জিঙ্ক, এটার প্রলেপ দেওয়া হচ্ছে। সো এই যে উপরের যে ধাতুটা আছে এটার প্রলেপ দিলে, জিঙ্কের প্রলেপ দেওয়ার যে সিস্টেমটা, কোনো লোহার উপর জিঙ্কের প্রলেপ দিলে এটাকে বলা হয় গ্যালভানাইজিং। কি বলা হয়? গ্যালভানাইজিং। সো এগুলো কেন করা হয়? যাতে লোহায় মরিচা টরিচা না পড়ে, মানে আমাদের যে আসবাবপত্র বলো বা আমাদের যে জিনিসপাতিগুলো বলো, আমাদের বিভিন্ন জিনিসপাতিগুলো দেখবো মাঝে মাঝে পলিশ করা হয় বা বিভিন্ন রকম প্রলেপ দিয়ে সেটাকে প্রোটেক্ট করা হয়, বিভিন্ন রকম মরিচা বা ক্ষয় থেকে রোধ করা হয়। সো লোহার উপর যাতে মরিচা না পড়তে পারে সেজন্য গ্যালভানাইজিং বা জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয়। সো এটা একটা ইজি কোশ্চেন, অনেক আগে থেকে আমরা জানি এই কোশ্চেনগুলো পারি। নেক্সট আমাদের কি বলতেছে? নেক্সট আমাদের বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রদত্ত কোষটির কোষ বিভব কত হবে? দেখো আগের ম্যাথের থেকে এই ম্যাথের একটু কন্ডিশনগুলো চেঞ্জ আছে। দেখো আমি একটা কোষ তোমাকে আগে দেখায় আসছি, কোষ রিপ্রেজেন্টেশন। সো এখানে তোমাকে সেই কোষ রিপ্রেজেন্টেশনটা দিয়ে দিছে, এবং এই কোষ রিপ্রেজেন্টেশনের পাশে এই ব্র্যাকেটের মধ্যে দেখো প্রতিটা যে নিকেল 2+, মানে দ্রবণে তো এরা হচ্ছে এভাবে আয়ন আকারে আছে, আয়নগুলোর ঘনমাত্রা বলে দিছে। এই যে ঘনমাত্রা, সিলভার প্লাসের ঘনমাত্রা বলে দিছে। সো এই ধরনের যখন ঘনমাত্রা বলা থাকবে, তখন যদি কোনো কোষ বিভব বের করতে বলে, সেটা কিন্তু তোমার ইনর্ট সেল না, সেটা প্রমাণ অবস্থান না, এইটা তখন হবে তোমার নার্স ইকুয়েশনের সাহায্যে ই সেল বের করা লাগবে, ই সেল বের করা লাগবে, ঠিক আছে? তোমার কি বের করা লাগবে ভাইয়া? ই সেল বের করা লাগবে। ই সেলের সূত্র কি? নার্স ইকুয়েশনের সাহায্যে আমরা যদি দেখি, ই সেল ইকুয়ালস টু, মানে অপ্রমাণ অবস্থার কোষ বিভব ইকুয়ালস টু প্রমাণ অবস্থার কোষ বিভব ইনর্ট সেল মাইনাস RT/EF, বা এটা হচ্ছে RT/,
EF কে এটাকে তুমি হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা ই বোঝাচ্ছে ইনটু লন কিউ, এই সূত্রটা বোঝায়। যেখানে কিউ জিনিসটা কি, কিউ মানে হচ্ছে যেটা বোঝায় উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এবং ওই যে কেপি কেসি করতে না করার সময় কি করতে, সামনে যেই সংখ্যাটা থাকতো এটা পাওয়ারে চলে যাবে। ধরো এই উৎপাদের সামনে এক্স আছে তাহলে এক্স পাওয়ারে চলে যাবে, বিক্রিয়কের সামনে ধরো ওয়াই আছে তাহলে ওয়াই পাওয়ারে চলে যাবে। আচ্ছা, কিউ সমান কি শুধুমাত্র উৎপাদার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা বোঝায় না, কিউ সমান এই জিনিসটাও বোঝায় যে আংশিক চাপও বুঝাইতে পারে। তাহলে পার্শিয়াল প্রেসার অফ উৎপাদ মানে আংশিক চাপ অফ উৎপাদ ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ বিক্রিয়ক, এই জিনিসটা বোঝাইতে পারে। উৎপাদের সামনে এক্স থাকলে এটা উপরে চলে যাবে, ওয়াই থাকলে সেটা ওর উপরে চলে যাবে। সো এই হচ্ছে কিউ এর ব্যাপারটা। সো আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন কোষ যদি কখনো দেওয়া থাকে সেখান থেকে আমাদের জিনিসটা কিভাবে আমরা করব। সো আমরা দেখো এই জায়গা থেকে ইজিলি বুঝতে পারছি নিকেল থেকে নিকেল 2+ গেছে, মানে 0 থেকে 2+ গেছে, জারণ মান বাড়ছে, মানে নিকেলের জারণ হয়েছে তাহলে সিলভারের বিজারণ হয়েছে। তাহলে নিকেলের জারণ হয়েছে মানে নিকেলের আমার জারণ মান লাগবে 0 থেকে 2+ লাগবে, দেওয়া আছে 2+ থেকে নিকেল। তার মানে এটা যেটা ভ্যালু দেওয়া আছে ইনট সেল বের করতে গেলে এই ভ্যালুটারে উল্টাইতে হবে, তার মানে 0.25 সূত্রের প্লাস, ঠিক আছে। সিলভার প্লাস থেকে সিলভার মানে এটার বিজারণ হয়েছে প্লাস থেকে 0 তে গেছে, এইটাই এই মানটাই আমার লাগবে, বিজারণ বিভবটা লাগবে, দেওয়াই আছে এইটাই কত 0.80, তার মানে এটা হচ্ছে 0.80। তাহলে আমার মোটামুটি ইনট সেলের ভ্যালু শেষ। আর এর ভ্যালু কত বসাবে, এটা এসআই ইউনিটে বসবে, এসআই ইউনিটে 8.314, আমি জাস্ট 8 বসাইলাম। ওকে, টি এর ভ্যালু কত আছে ভাইয়া 25 ডিগ্রি মানে 298 কেলভিন, 298 এর কাছে হচ্ছে 300, তাহলে আমি এটাকে 300 বসাবো। 300 কেমনে বসাই, 3 × 10² বসাইলাম। আমি ক্যালকুলেশন করি দেখি কি হয়, কিন্তু এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসলে ধরো 1 নম্বরে দিছে, এটা সবার লাস্টে করবা তুমি যদি সময় থাকে, না হলে ছেড়ে দাও, সমস্যা নাই, বাকিগুলো করো, বাকিগুলোতে দেখবা আরো ভালো নাম্বার তুমি দ্রুত ক্যারি করতে। সব না পারলে তখন বসো এটা নিয়ে, ঠিক আছে, লাস্টে করবা এগুলো লাস্টে করবা, এগুলো নার্স ইকুয়েশন দেওয়ারই কথা না, বাট আমি তোমার প্র্যাকটিসের জন্য এটা রাখছি। ই এর ভ্যালু কত এখানে দেখো, ই এর ভ্যালু মানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, এই জায়গাটায় ঝামেলা হয়ে যায়, মনে করবে ইকুয়েশন লেখা লাগবে, আসলে কিছুই না। দেখো এখানে 0 থেকে 2 তে গেছে, মানে তুল্য মানে পরিবর্তন কত হয়েছে 2 না, আর এখানে 1 থেকে 0 তে গেছে, পরিবর্তন কত 1 না। সো যখন দুইটা ভিন্ন জিনিস আসবে তখন দুইটার লসাগু নিবা তোমার আদান প্রদানকৃত ইলেকট্রন হিসেবে। তাহলে 2 আর 1 এর লসাগু কত 2, আর 96500কে আমি বারবারই 10⁵ বসাচ্ছি। এইবার আসো আসল জায়গাটা, লন কিউ। লন কিউ মানে উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। সো এই কোষ থেকে তোমাকে এখন উৎপাদ বিক্রিয়ক খুঁজে বের করা লাগবে। প্রশ্ন হচ্ছে ভাই এখান থেকে আমি উৎপাদ বিক্রিয়ক কেমনে বুঝবো? সো মনে রাখবা কোষের যে একদম শুরু যেটা হয় এটা বিক্রিয়ক দিয়ে শুরু হয়। আবার এই কোষের যে এই যে এটা তো কোষ বোঝায়, যে ডাবল লাইন দ্বারা কোষ বোঝাচ্ছে, ঠিক আছে, বা লবণ সেতু বোঝাচ্ছে। সো এই জায়গায় যে প্রথম জিনিসটা থাকে মানে প্রথমগুলো আর কি, প্রথম যেটাতে শুরু হয়েছে এবার কোষের পরে যেটা প্রথম আছে এগুলো হচ্ছে বিক্রিয়ক থাকে কোষ থেকে যদি বুঝতে চাও। আর এইটা হচ্ছে পরের গুলা যেটা, এটা উৎপাদ, আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে উৎপাদ। তোমার লাগবে কি উৎপাদগুলোর হচ্ছে ঘনমাত্রা। সো সলিড জিনিসের ঘনমাত্রা তো 1, সলিড বাদ, কিন্তু এখানে কি আছে নিকেল 2+ উৎপাদ, সেটার ঘনমাত্রা 0.1, তাহলে বসাই দাও 0.1। আর এখানে তোমার হচ্ছে বিক্রিয়ক কি আছে, নিকেল সলিডটা তো বাদ, আর একটা বিক্রিয়ক আছে সিলভার প্লাস, এটা আছে 0.1, এটাও বসাও 0.1। খুব খুশি হয়ে মনের সুখে তুমি এটা কেটে দিতে পারো। আচ্ছা, কেটে দেওয়ার আসলে কিছু নাই, এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই জায়গায় 0.1 বসানোর পরে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভাইয়া। আর একটা কথা ছিল যে মাথার উপর এক্স আর ওয়াই বসানো লাগতো। এই এক্স আর ওয়াই কি ছিল, যে উৎপাদের সামনে আমার সহগ কত সেটাকে আমি উপরে পাঠাবো, বিক্রিয়কের সামনে আমার সহগ কত সেটাকে উপরে পাঠাবো। এখন তো বিক্রিয়া লিখি নাই, সহগ কেমনে পাবো, আসি তো ভাইয়া, তাহলে আমি ইজি করতেছি। দেখো তো এইখানে এই জায়গায় 2 আর 1 এর তুল্য সংখ্যা কত, আলটিমেটলি এই দুইজন গুণ করে হতে হবে কত 2, মানে এখানে আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা কত হয়েছে, আমি 2 বসাইছি। কেমনে, এই জায়গায় 2 আছে, এই জায়গায়ও 2 আছে, তার মানে এই 2 থেকে 2 বানানোর সিস্টেমকে 1 দিয়ে গুণ করা লাগছে। 1 দিয়ে গুণ করা লাগছে মানে এইটার সামনে আসলে কি আছে, এইটার সামনে আসলে 1 আছে, তাহলে এইটার মাথার উপর এটা কি উৎপাদ নিকেল 2+, এর মাথায় 1 থাকবে। আচ্ছা, এই জায়গায় তোমার 1 থেকে 2 কেমনে পাইছো, 2 দিয়ে তাকে গুণ করা লাগছে না, তাহলে এই জায়গায় ছিল 1, 2 দিয়ে গুণ করা লাগছে মানে এর সামনে আলটিমেটলি ছিল হচ্ছে 2, তাহলে সিলভার প্লাস যেটা এটা কি ছিল আমার বিক্রিয়ক ছিল,
0.1 যেটা সিলভার প্লাসের ঘনমাত্রা এর উপর এই সামনের দুইটা বসবে। তাহলে আলটিমেটলি কি থাকে ভাইয়া, আলটিমেটলি এই জিনিসটা আমি আলাদা করে ক্যালকুলেশন করে নিয়ে আসি, 0.1 ডিভাইডেড বাই 0.1 এর স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা আসে 0.1 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.1 মানে 0.01। সো 0.1 ডিভাইডেড বাই 0.01, সো এই জিনিসটারে লেখা যায় 0.1 আর নিচেরটারে লেখা যায় 1 ডিভাইডেড বাই 100। তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে 0.1 ইন্টু 100, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা আমাদের আসে হচ্ছে 10 কি আসে 10, তার মানে এইটা ln 10 হয়ে যায়। আর ln 10 এর ভ্যালু কত ভাইয়া, ln 10 এর ভ্যালু আমরা সবাই জানি 1। তাহলে আলটিমেটলি এই পুরো জিনিসটা কেটে 1 হয়ে যায়, কি হয়ে যায় 1 হয়ে যায়। তার মানে আলটিমেটলি এটুক ভ্যালু 1, এইটুক তো আমার আবার ক্যালকুলেশন করা লাগবে। তাহলে এটা 0.25 বা 0.80, এটা আসে 1.05 মাইনাস 8 ইন্টু 3 ইন্টু 10 স্কোয়ার। সো এখান থেকে 8 আর 2 কে কাটলে আসে 4 আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার এটা আসে 3 থাকে যায়, আর এখানে আসে হচ্ছে 3 আর এখানে 4 থাকে, 3 4 12, কত আসে 12 ইন্টু এখানে কত আসে ভাইয়া 10 স্কোয়ার আর 10 টু দি পাওয়ার -5 মানে 2 - 5, তাহলে 10 এর পাওয়ার আসে -3। তাহলে আলটিমেটলি এটা আসে 1.05 মাইনাস আমাদের আসে হচ্ছে 0.012। সো এটা সম্ভবত আসে 1.038 এরকম একটা সামথিং ভ্যালু আসবে, 1.038 একটা ভ্যালু আসবে। সো এই ভ্যালুটা এখন কোনটার কাছাকাছি মিলে এত ভোল্ট, কোনটার কাছাকাছি মিলে সেই জিনিসটা আমাদের এখন মিলানো উচিত। সো 1.038 এই যে 1.050 এর কাছাকাছি মিলে। সো দেখছো এই এক ম্যাথ করতে যে তোমাকে আমি থিওরিও বুঝাইছি দেখে অনেক বেশি সময় লাগছে, আর তুমি যখন হচ্ছে পরীক্ষায় করবা তখন এই জিনিসগুলো লাস্টে, আবারও বলতেছি লাস্টে করার ট্রাই করবা, কারণ এখানে টাইমের একটা ইস্যু থাকে। সো টাইমের ইস্যুটা মাথায় রাখবা। সো চেষ্টা করলে সবই সম্ভব, হাতে করা গেছে বাট অনেক টাইম লাগবে। সো জিনিসটা এটা হচ্ছে লাস্টে করব আমরা। ওকে, আমাদের পরে যেটা বলছে নিচের কোন গ্যালভানিক সেলের কোনটি গ্যালভানিক সেলের হচ্ছে বিভবের মান বাড়ায়। তুমি বরঞ্চ ওই ধরনের কোশ্চেনগুলোকে একটু কম প্র্যাকটিস করে কনসেপচুয়াল কোশ্চেনগুলো একটু বেশি প্র্যাকটিস করতে পারো। যেমন এই কোশ্চেনটা তুমি নার্সের ইকুয়েশন থেকে একটু আগে দেখছো যে এখানে আমার ই সেল ইকুয়ালস টু ইনট সেল মাইনাস RT বাই EF ইন্টু লন কিউ, যেখানে কিউ এর মধ্যে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক থাকে। এখানে আমি একটা কথা বলে দিই যে নার্সের ইকুয়েশন থেকে তুমি একটা জিনিস, এইসব অনেক কিছু বোঝা যায়, একটা জিনিস ডিরেক্ট মুখস্থ রাখো। নার্সের ইকুয়েশন থেকে আমরা যা দেখব একটা জিনিস তুমি ডিরেক্ট মুখস্থ রাখবা, সেটা হচ্ছে তোমার যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ে তাহলে তোমার কোষ বিভব যেটা আছে ই সেলের ভ্যালুটা বাড়বে, আর বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে যদি কোষ সেলের মান বাড়ে তাহলে উৎপাদের ঘনমাত্রা যদি কমে তাহলে ই সেলের মান তোমার হচ্ছে কমে যাবে। তো এখন এই তথ্যটা তুমি মনে রাখো, তুমি ইকুয়েশন থেকে দরকার হয় ভ্যালু বসায় মিলাই দেখবা, সমস্যা নাই। এখন আসো এই গ্যালভানিক সেলটা বলে দিছে যেখানে বলছে কোনটার মান বাড়াইলে কোষ বিভব বাড়বে, তাহলে তোমাকে আগে বিক্রিয়ক উৎপাদ তো চেনা লাগবে। প্রথমটা আমি তোমাকে বলছিলাম কোষ থাকলে প্রথমটা বিক্রিয়ক, এবং এই যে কোষ চিহ্নর পরে যে প্রথমটা আছে এটাও বিক্রিয়ক, আর বাকি যেগুলো থাকলো এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে উৎপাদ, ঠিক আছে। তাহলে আমার লাগবে কোষ বিভবের মান বাড়াইতে হবে, তাহলে ই সেলের মান বাড়াইতে গেলে বিক্রিয়কের ঘনমাত্রা বা বিক্রিয়কের আংশিক চাপ যেটাই বলো বাড়াইতে হবে। তাহলে বিক্রিয়ক কে আছে, জিঙ্ক, আর একটা আছে হচ্ছে কপার 2+। সো এখানে তাহলে ইনক্রিজ ইন জিঙ্ক 2+, না জিঙ্কেরটা শুধু, তাহলে এটা কাটা, ইনক্রিজ ইন কপার 2+, হ্যাঁ বিক্রিয়কেরটা বাড়াইতে হবে, এইটা হচ্ছে তার মানে কারেক্ট অ্যান্সার। ইনক্রিজ ইন জিঙ্ক 2+, উৎপাদ, এটা যদি ইনক্রিজ করো তাহলে উল্টা কমে যাবে। ইনক্রিজ ইন জিঙ্ক 2+, এটা যদি উৎপাদ ইনক্রিজ করে ই সেলের ভ্যালু কমে যাবে, সো ভুল, ঠিক আছে। সো আলটিমেটলি এই তথ্যটা যদি তুমি নার্স ইকুয়েশন থেকে অ্যানালাইসিস করে মনে রাখো তাহলে আলটিমেটলি তোমার খুব জিনিসটা বা জীবনটা ইজি হয়ে যাবে, নাহলে টাফ হয়ে যাবে। এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেনগুলো ইজিলি তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। ওকে, ডান। তো আমরা নেক্সটে যাচ্ছি, নেক্সট আমাদের আর নাই। তাহলে এই ছিল আমাদের তড়িৎ রসায়ন পার্টটা। আমরা তাহলে একই ক্লাসের মাধ্যমে দুইটা চ্যাপ্টার একসাথে শেষ করলাম। তো তোমাদের যেই প্রবলেমগুলো ছিল, ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে ভয় ছিল, আশা করি ভয়গুলো কেটে গেছে। 0 to ঢাবিয়ান প্রোগ্রামে এটাই সম্ভবত ভাইয়ার লাস্ট ক্লাস ছিল। সো ভাইয়ার দুইটা ক্লাস তোমরা এখানে পাইছো। যদি তোমার দুইটা ক্লাসে কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তুমি ভাইয়াকে ইনবক্স করে ফেলবা, কেমিস্ট্রিওয়ালা গ্রুপে
পাবা ভাইয়াকে, হালকেন স্ট্যান্ড ফ্যামিলি গ্রুপে পোস্ট করতে পারবা, সেখান থেকে ভাইয়ের আইডিতে তুমি ডিরেক্ট ইনবক্স করে ফেলতে পারো, অথবা গ্রুপের মধ্যে তুমি পোস্ট করতে পারো। যে কোনোভাবেই হোক তোমার কোনো প্রবলেম যেন আনসলভড অবস্থায় না থাকে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ইনশাল্লাহ সামনের প্রোগ্রামগুলোতে আবারও তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য ঈদ মোবারকের শুভেচ্ছা জানাই দিলাম। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।